এই শহরটা উপর থেকে দেখতে যতটা ঝকঝকে, ভিতরে ততটাই অন্ধকার। এখানে প্রতিটি গলিতে এক একজন নিজেকে মাফিয়া কিং দাবি করে। ওরা ক্ষমতার দাপটে অন্ধ হয়ে আছে, তাই পাশের সাধারণ ছেলেটির চোখে লুকিয়ে থাকা আগ্নেয়গিরিটা দেখতে পায় না। আমি ওদের মাঝেই ঘুরি, ওদের পাশ দিয়ে হাঁটি, অথচ কেউ আমাকে চেনে না। আমার এই সাধারণ পরিচয়টাই ওদের জন্য সবচেয়ে বড় বাধা। যেদিন এই ধাঁধার সমাধান হবে, সেদিন এই শহরের মানচিত্র বদলে যাবে। আজ রাত থেকেই সে বদল শুরু হবে। আকাশের কণ্ঠস্বরে এক অদ্ভুত শীতলতা ছিল। সে শহরের সবচেয়ে ব্যস্ত মোড়ে একটা পুরনো চায়ের দোকানে বসেছিল। পরনে সাধারণ একটা কালো হুডি, মুখটা অর্ধেক ঢাকা। আশেপাশে ঘুরে বেড়াচ্ছে শহরের কুখ্যাত সব গ্যাংস্টারদের গাড়ি, কিন্তু কেউ জানে না যে এই সাধারণ ছেলেটি তাদের জম। আকাশের চোখ জোড়ায় স্থির হয়ে আছে সামনের সেই বিশাল অট্টালিকার দিকে, যেখানে আজ শহরের বড় বড় মাফিয়া ডনদের মিলন মেলা বসেছে। সময় হয়ে এসেছে। শিকারি যখন তার শিকারের খুব কাছে থাকে, তখন নিঃশ্বাসটাও খুব সাবধান নিতে হয়। ওরা ভাবছে আজ রাতে মিটিংয়ে তারা এই শহরকে ভাগ করে নেবে, কিন্তু আমি এসেছি ওদের এই সাম্রাজ্য ধুলো মিশিয়ে দিতে। আকাশ উঠে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু প্রতিটা পদক্ষেপ যেন এক একটি অশুভ সংকেত। সে অট্টালিকার প্রধান ফটকের দিকে এগিয়ে গেল। সেখানে পাহারায় থাকা বিশাল দেহী বডিগার্ডরা তাকে তাচ্ছিল্যের চোখে দেখল। পাহারায় ছিল জব্বারে বিধ্বস্ত দুই লোক, রাশেদ আর শফিক। এই পিচ্ছি, এখানে কোথায় আসিস? এটা তোর খেলার জায়গা না, ভাগ এখান থেকে। আমি এখানে খেলতে আসিনি, আমি এসেছি তোমাদের মালিককে একটা বার্তা দিতে। তোর মতো সাধারণ একটা ছেলে আমাদের মালিককে কি বার্তা দিবে? মরতে চাস নাকি? আগে নিজের জানের চিন্তা কর, তারপর বড় বড় কথা বলিস। শফিক আকাশের কলার ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশ তার কবজি মচকে দিল। কোনো শব্দ ছাড়াই লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। রাশেদ কিছু বুঝে ওঠার আগেই আকাশ তার ঘাড়ে এক সজোরে আঘাত করল। আকাশ শান্তভাবে তার হুডিটা ঠিক করলো এবং ভেতরে প্রবেশ করল। বার্তাটা খুব সহজ। এই শহরের রাজা একজনই, আর সে এখন তোমাদের ড্রয়িং রুমে ঢুকছে। শিকার যখন ঝালে ধরা দেয়, তখন শিকারের উচিত শান্ত থাকা। আজ এই অট্টালিকার ভিতরে যারা নিজেদের রাজা ভাবছে, তারা জানে না যে তাদের সিংহাসন ভেতর ভেতর পুরো ছাই হয়ে গেছে। আমি ওদের সামনেই দাঁড়াবো, ওদের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করব, কিন্তু আমার আসল পরিচয় ওদের কল্পনার বাইরে থাকবে। আজ রাতটা হবে ওদের ভয়ের শুরু, আর আমার রাজত্বের প্রথম পদক্ষেপ। আকাশের কণ্ঠস্বর শেষ হওয়ার সাথে সাথেই সে ধীর পায়ে অট্টালিকার পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরের পরিবেশটা ছিল অত্যন্ত রাজকীয়। চারিদিকে দামি ঝাড়বাতি জ্বলছে, যা পুরো হলঘরকে সোনালি আলোয় ভরিয়ে দিয়েছে। দেয়ালের কারুকাজ আর দামি সোফাগুলো জানান দিচ্ছে এখানকার মালিকদের ক্ষমতার দাপট। বিশাল হল ঘরের মাঝখানে একটি বড় মেহগনি কাঠের টেবিল ঘিরে বসে আছে শহরের ত্রাস তিন মাফিয়া ডন। মাঝখানে বসে আছে মেদবহুল দেহের অধিকারী জব্বার, যার হাতের প্রতিটি আঙুলে দামি আংটি। তার ডান পাশে বসে আছে রতন, যার চোখ দুটো সবসময় ধূর্ত শেয়ালের মতো এদিক ওদিক ঘোরে। আর বাম পাশে গম্ভীর মুখে বসে আছে শমশের, যাকে এই শহরের সবচেয়ে বুদ্ধিমান অপরাধী মনে করা হয়। আকাশ একটা সাধারণ ওয়েটারের ট্রে হাতে নিয়ে ধীর স্থিরভাবে টেবিলের দিকে এগিয়ে গেল। তার পরনে সাধারণ সাদা শার্ট আর কালো প্যান্ট, চুলে কোনো পরিপাটি নেই। সে এমনভাবে মাথা নিচু করে আছে যেন সে এই বিশাল রাজপ্রাসাদের অতি সামান্য এক ভৃত্য। রতন, তুই কি নিশ্চিত যে নতুন ছেলেটা এই শহরে ঢুকেছে? আমি শুনেছি সে নাকি আমার ড্রাগস রুটের খবর নিয়েছে। যদি এটা সত্যি হয়, তবে ওর মাথাটা আমার টেবিলের উপর দেখতে চাই। খবরটা পাকা জব্বর ভাই। লোকটা নাকি একাই একটা পুরো গ্যাং শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। কেউ তাকে কিং বলে ডাকে, কেউ বলে জোম। তবে অদ্ভুত ব্যাপার হলো, কেউ তার চেহারা চেনে না। সে নাকি একদম সাধারণ মানুষের মতো আমাদের মাঝে মিশে থাকে। যারা নিজেদের আড়ালে রাখতে জানে তারাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয় রতন। আমাদের এই মিটিংয়ে নিরাপত্তা কি যথেষ্ট? আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখছে। শমশেরের কথা শেষ হতেই আকাশ তাদের সামনে গ্লাসগুলো রাখতে শুরু করল। তার হাত একদম স্থির,
কোনো কাঁপুনি নেই। শমশের তীক্ষ্ণ দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশের সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে থাকা সেই শান্ত ভাবটা শমশেরের অভিজ্ঞ চোখে খটকা তৈরি করল। এই ছেলে, এদিকে তাকা। তোকে তো এর আগে কখনো জব্বারের বাড়িতে দেখিনি। তুই কোন শাখা থেকে এসেছিস? আমি আজই কাজ শুরু করেছি স্যার। স্টোর রুমে লোক কম ছিল বলে আমাকে এখানে সাহায্য করতে পাঠানো হয়েছে। আকাশ একদম নিচু স্বরে কথাগুলো বলল। তার গলার স্বরে কোনো ভয় নেই বা উত্তেজনা নেই। শমশের কিছুক্ষণ চুপ থেকে আকাশের চোখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু আকাশের চোখে সে শুধু এক সাধারণ শ্রমিকের ক্লান্তবোধ ছাড়া আর কিছুই দেখতে পেল না। শমশের আশ্বস্ত হয়ে আবার আলোচনায় মন দিল। ড্রাগস রুট নিয়ে টেনশন করো না জব্বর ভাই। আজ রাতে 4টে ট্রাক সীমান্ত পার হবে। ওগুলো পার হয়ে গেলেই আমাদের হাতে কোটি কোটি টাকা আসবে। ট্রাকগুলো কি আদৌ সীমান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে জব্বার সাহেব? আমার তো মনে হয় সেগুলো এতক্ষণে চাই হয়ে গেছে। আকাশের এই একটি বাক্য পুরো হল ঘরে যেন বিদ্যুৎ খেলে গেল। সবার হাতের গ্লাসগুলো মাঝপথে থেমে গেল। জব্বার প্রচণ্ড রাগে তার বিশাল হাত দিয়ে টেবিলে এক জোরে থাপ্পড় মারল। পাহারায় থাকা বডিগার্ডরা সাথে সাথে তাদের অস্ত্র বের করে ফেলল। তুই কি বললি রে ছোকরা? তোর সাহস তো কম না। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? এ রতন, একে ধর, দেখো কি জানে। রাগ করবে না জব্বার সাহেব, আমি শুধু সত্যটা বললাম। আপনার ট্রাকগুলো এখন পুলিশের কবজায় নয়, বরং আগুনের কবজায়। আর যে লোকগুলো পাহারায় ছিল তারা এখন হাসপাতালে গুঙ্গাচ্ছে। রতন দ্রুত তার ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করলো, কিন্তু কয়েকবার চেষ্টার পর সে চিৎকার করে উঠল। সে জানে না যে পুরো এলাকায় নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া হয়েছে। শমশেরের কপালে ভয়ের ঘাম দেখা দিল। সে বুঝতে পারল এই ছেলেটা মোটেও সাধারণ কেউ নয়। তুই কে? তোকে কে পাঠিয়েছে? নির্ঘাত তুই সেই কিংয়ের লোক। বল তোর মালিক কোথায়? আমার মালিককে দেখার যোগ্যতা আপনাদের এখনো হয়নি। আমি এসেছি শুধু আপনাদের একটা সুযোগ দিতে। কাল ভোরের মধ্যে এই শহর ছেড়ে চলে যান, নয়তো এই অট্টালিকা আপনাদের কবরস্থানে পরিণত হবে। জব্বারের নির্দেশে রাশেদ নামের এক বডিগার্ড আকাশের কলার ধরতে গেল, কিন্তু আকাশ চোখের পলকে রাশেদের হাত মুচকে দিয়ে তাকে লাথি মেরে টেবিলের উপর আছড়ে ফেলল। অন্য বডিগার্ডরা গুলি চালানোর আগে আকাশ পকেট থেকে একটা ধোয়া তৈরির গ্রেনেড মেঝের উপর আছাড় দিল। মুহূর্তের মধ্যে পুরো হল ঘর ঘন কালো ধোঁয়ায় ভরে গেল। অন্ধকারের ভেতর শুধু হাড় ভাঙার শব্দ আর আর্তচিৎকার শোনা যেতে লাগলো। এই অন্ধকারে আমার আসল ঠিকানা মনে রাখো। আলো ফিরেলে তোমরা শুধু শূন্যতা দেখবে, আর কাল রাত থেকে এই শহরে আমার আইন চলবে। ধোঁয়া যখন ধীরে ধীরে কমতে শুরু করলো, তখন দেখা গেল আকাশ সেই ঘরে নেই। বডিগার্ডরা আহত হয়ে মেঝেতে পড়ে আছে। টেবিলের মাঝখানে যেখানে নথিপত্র ছিল সেখানে একটা সোনালী রঙের ধাতব কয়েন পড়ে আছে, যার অপর একটা রাজ মুকুটের লোগো খোদাই করা। এই লোগো? এটা তো সে কিং এর চিহ্ন। তার মানে ওই ওয়েটার ছেলেটাই কি কিং? না, ও হয়তো বার্তাবাহক, কিন্তু ও একা যেভাবে আমাদের এত নিরাপত্তার মাঝে ঢুকে এই তাণ্ডব চালালো, তাতে বোঝা যাচ্ছে আসল কিং কতটা শক্তিশালী। আমাদের এখনই এখান থেকে সরে পড়তে হবে। অট্টালিকার বাইরে তখন আকাশ অন্ধকার রাস্তার এক কোণায় দাঁড়িয়ে তার হাতের রক্ত মুছছে। সে জানে খেলাটা মাত্র শুরু হয়েছে। সে তার পকেট থেকে ফোন বের করে শুধু একটা মেসেজ পাঠালো, কাজ শুরু হয়ে গেছে, এবার আসল শিকারের পালা। আকাশ তার হুডিটা টেনে দিয়ে সামনের ঘন কুয়াশায় মিশে গেল। মানুষ যখন খুব বেশি অহংকারী হয়ে যায়, তখন সে তার পায়ের নিচের মাটি সরে যেতেও টের পায় না। জব্বার ভাবছে কাল রাতের দোয়া আর কয়েনটাই ছিল শেষ চমক, কিন্তু সে জানে না আসল ধ্বংসটা শুরু হয় ভেতর থেকে। আজ আমি ওর সবচেয়ে বড় শক্তির জায়গায় আঘাত করব, অথচ ও আমার দিকে তাকিয়েও বুঝতে পারবে না যে ওর সর্বনাশটা আমি করেছি। অন্ধকারের রাজা হতে গেলে মাঝে মধ্যে আলোর নিচে এসেও অভিনয় করতে হয়। সকাল হতেই শহর জুড়ে এক থমথমে উত্তেজনা বিরাজ করছে। জব্বারের সবচেয়ে বড় গোডাউন, যেখানে কোটি কোটি টাকার বেআইনি অস্ত্র আর সোনা মজুত করা আছে, সেখানে আজ এক বিশাল কার্গো পৌঁছানোর কথা। জব্বার গতকাল রাতের ঘটনার পর থেকে প্রচণ্ড অস্থির হয়ে আছে। সে তার সব বিশ্বস্ত লোকবল নিয়ে সেই গোডাউনে হাজির হয়েছে। আকাশ সেখানে পৌঁছে গেছে অনেক আগেই, তবে এবার সে একজন সাধারণ ইলেকট্রিশিয়ান সেজেছে। গায়ে একটা ময়লা নীল রঙের অ্যাপ্রন, হাতে চুলের ব্যাগ আর মাথায় একটা টুপি, যা তার কপালের অর্ধেকটা ঢেকে রেখেছে। রাশেদ,
চারদিকে ভালো করে চেক কর। কালকের ওই ছোকরা যেন আশেপাশেও ঘেঁষতে না পারে। আজকে কারবারা যদি ঠিকঠাক খালাস না হয় তবে আমাদের পথে বসতে হবে। শমশের আর রতনও কিন্তু এই চালানের ভাগিদার। চিন্তা করবেন না বস, পুরো গোডাউন আমাদের লোক দিয়ে ঘেরা, এমনকি মাছি গলারও উপায় নেই। আর ওই ইলেকট্রিশিয়ান ছেলেটাকে দেখছেন, ও সকাল থেকেই সিসি আর মেইন সুইচের কাজ করছে। ও একদম আমাদের নিজেদের লোক। জব্বার এক পলক আকাশের দিকে তাকালো। আকাশ তখন খুব মনোযোগ দিয়ে একটা বড় ইলেকট্রিক প্যানেলের তার জোড়া দিচ্ছিল। তার কপালে ঘাম, হাত দুটো গ্রিজে মাখা। জব্বারের এবারের জন্য মনে হলো না সে এই ছেলেটার কাল রাতে তাদের জান কাবার করে দিয়েছিল। আকাশ আর চোখে জব্বারকে দেখে মনে মনে হাসল। সে জানে এই প্যানেলের ভেতর সে এমন এক সার্কিট বসিয়েছে যা একটু পরেই পুরো গোডাউনকে নরকে পরিণত করবে। স্যার, ভিতরে মেইন লাইনে একটু সমস্যা আছে। আমাকে একটু বেসমেন্টের কন্ট্রোল রুমে যাওয়ার অনুমতি দিবেন? ওখানে ভোল্টেজ ঠিক না করলে পুরো গোডাউনের এসি আর সিসিটিভি বন্ধ হয়ে যেতে পারে। যা, দ্রুত যা, দেরি করবি না। কাজের সময় কোনো ডিস্টার্ব আমি সহ্য করবো না। আকাশ মাথা নিচু করে বেসমেন্টের দিকে এগিয়ে গেল। সেখানে বিশাল বিশাল তেলের ড্রাম রাখা আছে যা জেনারেটরের জন্য ব্যবহার করা হয়। আকাশ তার টুলের ব্যাগ থেকে একটা ছোট ডিভাইস বের করল। এটা সাধারণ কোনো ডিভাইস নয়, এটা হলো রিমোট কন্ট্রোল লিকুইড ইগনাইটার। সে খুব সাবধানে সেটা তেলের ড্রামের নিচে ফিট করে দিল। এরপর সে আবার উপরে উঠে এসে তার কাজ শেষ করার ভান করতে লাগলো। কিছুক্ষণ পরেই বড় বড় কয়েকটা ট্রাক গোডাউনের ভেতরে ঢুকলো। অবশেষে মাল এসে পৌঁছেছে। রতন, শমশের, তোমরা দেখে নাও। এই চালানে যা আছে তা দিয়ে আমরা পুরো দেশের মাফিয়াদের উপর রাজত্ব করতে পারবো। দুর্দান্ত কাজ হয়েছে জব্বার ভাই, কিন্তু ওই কালকের ছেলেটার কোনো খোঁজ পেলে? আমার মন বলছে ও এখনো আশেপাশে কোথাও আছে। রতন যখন এই কথা বলছে, আকাশ তখন ঠিক তাদের 3 ফুট দূর দিয়ে একটা মই নিয়ে যাচ্ছিল। সে ইচ্ছে করে মইটা এমনভাবে সরালো যেন রতনের গায়ে একটু ধাক্কা লাগে। রতন রেগে গিয়ে আকাশকে একটা কড়া গালি দিল এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আকাশ মাটিতে পড়ে গেল এবং খুব অসহায়ভাবে ক্ষমা চাইতে লাগলো। মাফ করবেন স্যার, আমি আসলে খেয়াল করিনি। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, আমার কাজ শেষ। জব্বার তাচ্ছিল্যের সাথে আকাশের দিকে তাকিয়ে থুতু ফেলল। সে ভাবল এই মেরুদণ্ডহীন ছেলেটা হয়তো ভয় পেয়েছে। আকাশ উঠে দাঁড়িয়ে ধীর পায়ে গোডাউনের গেটের দিকে এগিয়ে গেল। গেট পার হওয়ার সময় সে পকেটে হাত দিল। তার হাতে এখন সেই ছোট্ট রিমোটটা। সে একবার পেছন ফিরে বিশাল গোডাউনটার দিকে তাকালো, যেখানে জব্বার আর তার সাঙ্গ পাঙ্গরা মহা আনন্দে অস্ত্রের বক্সগুলো খুলছে। বিদায় জব্বার সাহেব, আপনার অহংকারের চিতা জ্বলতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। আকাশ রিমোটের বোতামটা চেপে দিল। সাথে সাথে গোডাউনের বেসমেন্টে একটা মৃদু শব্দ হলো, যা ওপর থেকে কেউ শুনতে পেল না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তেলের ড্রামগুলো ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। মেইন ইলেকট্রিক প্যানেলে আগে থেকে শর্ট সার্কিট করে রাখা ছিল, যার ফলে সিসিটিভি আর অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম মুহূর্তেই অকেজো হয়ে গেল। হঠাৎ করেই পুরো গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হতে শুরু করলো। এ কি হচ্ছে? আগুন কোত্থেকে এলো? রাশেদ, জলদি পানি ঢাল, আমাদের অস্ত্রগুলো বের কর, সব পুড়ে যাচ্ছে। পালান জব্বার ভাই, এখানে থাকা নিরাপদ নয়। ভেতরে সব বিস্ফোরক আছে, যে কোনো সময় পুরো বিল্ডিং ধসে পড়বে। চারদিকে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। কোটি কোটি টাকার অস্ত্র আর দামি মালপত্র চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে। জব্বার পাগলের মতো চিৎকার করছে, কিন্তু আগুনের উত্তাপে কেউ ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। তার বিশ্বস্ত বডিগার্ডরা নিজেদের যান বাঁচাতে এদিক ওদিক ছুটছে। জব্বার দেখল তার স্বপ্নের সাম্রাজ্য মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধুলোয় মিশে গেল। সে হাঁটু গেড়ে মাটির ওপর বসে পড়ল। তার চোখে মুখে এখন শুধু অন্ধকার আর হতাশা। শেষ, সব শেষ হয়ে গেল। কে করলো এটা? আমার এত নিরাপত্তার মাঝে এই কাজটা কে করলো? কেউ কি ভেতরে ঢুকেছিল? কেউ তো ঢোকেনি জব্বার ভাই, শুধু ওই ইলেকট্রিশিয়ান ছেলেটা ছিল। কিন্তু ও তো সামান্য একটা ছেলে, ও কি এসব করতে পারে? জব্বার হুট করে রাস্তার দিকে তাকালো। অনেক দূরে আগুনের আলোর বিপরীতে সে একটা অবয়ব দেখতে পেল। সেই হুডি পরা ছেলেটা। আকাশ রাস্তার ওপার থেকে স্থির দৃষ্টিতে জব্বারের পরাজয় দেখছে, কিন্তু আগুনের ধোঁয়া আর দূরত্বের কারণে জব্বার তার মুখটা চিনতে পারল না। সে শুধু দেখলো ছেলেটা হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে এবং অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে। জব্বার ভাই,
আমাদের সর্বনাশ হয়ে গেছে। শয়তানটা আমাদের চোখের সামনে থেকে আমাদের সব লুটে নিল, আর আমরা জানতেই পারলাম না। এই ছেলেটাই সেই কিং যে আমাদের ধ্বংস করতে এসেছে। জব্বার মাটির উপর হাত চাপড়াতে লাগলো। তার সব ক্ষমতা, সব দাপট আজই আগুনের শিখায় ভস্মীভূত হয়ে গেছে। সে এখন রাস্তার এক ভিখারির চেয়েও বেশি অসহায় বোধ করছে। অন্যদিকে আকাশ তখন শহরের অন্য এক প্রান্তে একটা উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে জ্বলন্ত গোডাউনটা দেখছে। তার মুখে কোনো তৃপ্তি নেই, আছে শুধু এক নিষ্ঠুর সংকল্প। এই তো মাত্র শুরু জব্বার। তোর পাপের গড়া পূর্ণ হতে এখনো অনেক বাকি। এই শহর থেকে তোমাদের অস্তিত্ব মুছে না দেওয়া পর্যন্ত আমার বিশ্রাম নেই। আজ রাতে তুমি ঘুমাতে পারবে না, কারণ তুমি জানো না কাল তোমার জন্য খুন বিপদ অপেক্ষা করছে। আকাশ তার ফোনটা বের করে এবার একটা নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে একজন গম্ভীর গলায় কথা বলে উঠল। আকাশ শুধু বলল, প্রথমে ঘাঁটি ধ্বংস হয়েছে, এবার দ্বিতীয় ধাপের কাজ শুরু করো। কথা শেষ করে সে ফোনটা ভেঙে নিচে ফেলে দিল। রাতের এই গভীর অন্ধকারে আকাশ যেন এক সাক্ষাৎ মৃত্যু দূত হয়ে দাঁড়িয়ে আছে। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জয়োল্লাস করা আমার স্বভাব নয়। আমি চেয়েছিলাম ওদের মেরুদণ্ড ভেঙে দিতে, আর আজ সেই কাজটা সফলভাবে হয়েছে। জব্বার এখন একটা খাঁচায় বন্দি পশুর মতো ছটফট করছে। সে জানে না শত্রু ঠিক কোথায়, কিন্তু সে প্রতি মুহূর্তে অনুভব করছে যে মৃত্যু তার খুব কাছে। আমার দল আমার জন্য অপেক্ষা করছে। আজ রাতে এই শহরে নতুন এক ইতিহাসের সূচনা হবে, যা আগে কখনো কেউ দেখেনি। শহর থেকে বেশ দূরে একটা পরিত্যক্ত জাহাজ ভাঙার কারখানার নিচে তৈরি করা হয়েছে এক বিশাল আধুনিক আস্তানা। উপর থেকে দেখলে মনে হয় এটা শুধু ভাঙা লোহার স্তূপ, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে এক অত্যাধুনিক কমান্ডো সেন্টার। আকাশ যখন সেখানে প্রবেশ করলো, তখন তার দলবল অর্থাৎ তার বিশেষ বাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আকাশের পরনের সেই ময়লা ইলেকট্রিশিয়ানের পোশাকটা এখন নেই। সে এখন একটা দামি কালো ওভারকোট আর সাদা শার্ট পরে আছে। তার চলনে বলনে এখন এক অপ্রতিদ্বন্দ্বী রাজার ছাপ। বস, আপনি আজ যা করেছেন তা অবিশ্বাস্য। জব্বারের গোডাউন ধ্বংসের খবর পুরো আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। সবাই এখন আতঙ্কে কাঁপছে। কেউ ভাবতেও পারেনি যে জব্বারের মতো এত শক্তিশালী মাফিয়ার এত বড় ক্ষতি কেউ সশরীরে সেখানে উপস্থিত থেকে করে দিয়ে আসবে। আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে আপনি ওর একদম চোখের সামনে ছিলেন, অথচ ও আপনাকে চিনতেই পারল না। বস, আপনার এই ছদ্মবেশ ধারণ করার ক্ষমতা সত্যি অসাধারণ। আমাদের পুরো টিম এখন প্রস্তুত। আপনি শুধু নির্দেশ দেন, আমরা এই শহর থেকে ওদের নাম নিশানা মুছে দেব। আকাশ তার টিমের সদস্যদের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। সে একটা বড় মনিটরের সামনে গিয়ে বসলো, যেখানে পুরো শহরের মানচিত্র আর মাফিয়াদের গতিবিধি রেকর্ড করা হচ্ছে। আসিফ আকাশের ডান হাত হিসেবে পরিচিত। সে সব ধরনের প্রযুক্তিগত কাজ সামলায়, আর রাহুল হলো ফিল্ড অপারেশন লিডার। তারা দুজনেই আকাশকে মনে প্রাণে শ্রদ্ধা করে। প্রশংসা পরে হবে আসিফ। আমাদের মনে রাখতে হবে আহত বাঘ কিন্তু বেশি বিপজ্জনক হয়। জব্বার এখন ভয়ে আছে ঠিকই, কিন্তু সে পালানোর চেষ্টা করবে, আর আমার উদ্দেশ্য হলো তাকে পালানোর কোনো পথ না দেওয়া। রাহুল, তুমি কি খবর নিয়েছো? জব্বার এখন কোথায়? জি বস, জব্বার তার প্রধান আস্তানা ছেড়ে শহরের দিকে একটা পুরনো জমিদার বাড়িতে গিয়ে লুকিয়ে আছে। তার সাথে আছে রতন আর শমশের। ওরা সেখানে প্রায় শখানেক সশস্ত্র বডিগার্ড মোতায়েন করেছে। ওরা ভাবছে সেখানে ওরা নিরাপদ থাকবে। ভুল ভাবছে। পৃথিবীর কোনো দেয়ালই আমাকে আটকে রাখার জন্য যথেষ্ট নয়। আপাতত ওদের একটু সময় দাও। ভয় যখন রক্তে মিশে যায়, তখন মানুষ নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করে। আমি চাই ওরা প্রতিটা মুহূর্ত এই ভয়ে কাটাক, যাতে ওরা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলে। অন্যদিকে শহরের এক কোণায় জরাজীর্ণ সেই জমিদার বাড়িতে এখন শ্মশানের নীরবতা। জব্বার একটা সোফায় মাথা নিচু করে বসে আছে। তার চোখ দুটো লাল হয়ে গেছে রাগে আর হতাশায়। তার সেই দাপট এখন ধুলোয় মিশে গেছে। রতনার শমশের তার সামনে পায়চারি করছে। কারো মুখে কোনো কথা নেই। বাইরে ঝড়ো হাওয়া বইছে, যা পুরনো জানালার পাল্লাগুলোকে বারবার আশ্রে ফেলছে। সেই শব্দে জব্দার প্রতিবার চমকে উঠছে। আমার সব শেষ হয়ে গেল রে রতন। ওই এক রাতের আগুনে আমার 20 বছরের কামাই করা টাকা আর অস্ত্র সব ছাই হয়ে গেল। আমি বুঝতে পারছি না ইলেকট্রিশিয়ান ছেলেটা কে ছিল। সে কি সত্যি একা ছিল, নাকি তার পেছনে বিশাল কোনো বাহিনী আছে?
জব্বার ভাই ভেঙে পড়বেন না, টাকা আর অস্ত্র আবার হবে, কিন্তু আমাদের এখন বেঁচে থাকাটা বড় চ্যালেঞ্জ। আমরা এখানে লুকিয়ে আছি এটা কেউ জানে না, আমাদের লোকেরা চারিদিকে পাহারা দিচ্ছে। আপনি একটু শান্ত হন, সান্ত্বনা দেওয়ার মতো আমাদের অনেক লোক এখনো আছে। রতন ঠিকই বলেছে, তবে আমার মনে হয় ওই ছেলেটা কোনো সাধারণ গ্যাংস্টার না। সে যেভাবে সব কিছু নিখুঁতভাবে পরিকল্পনা করেছে তাতে বোঝা যায় সে আমাদের অনেক আগে থেকেই চেনে। জব্বার ভাই, আমাদের এখন বড় কোনো মাফিয়া ডনের সাহায্য নিতে হবে। একা আমরা এই নতুন কিংকে সামলাতে পারবো না। ঠিক সেই সময় জব্বারের একজন বিশ্বস্ত দেহরক্ষী ঘরে ঢুকলো। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে জানে না যে শহরের অন্য মাফিয়া ছোট ছোট দলগুলো এখন জব্বারের সঙ্গে ছেড়ে দিচ্ছে এবং তারা সবাই অদৃশ্য সেই কিংয়ের ভয়ে তটস্থ। এই কথা শুনে জব্বারের হতাশা আরও বেড়ে গেল। সে বুঝতে পারল তার সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে। ওরা সবাই বিশ্বাসঘাতক। যখন আমার হাতে ক্ষমতা ছিল তখন সবাই পায়ে তেল দিত, আর আজ আমার বিপদ দেখে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু আমি হার মানব না। যে আমার এই ক্ষতি করছে তাকে আমি খুঁজে বের করবোই, তার কলিজা আমি ছিঁড়ে ফেলবো। শমশের জব্বারের কাঁধে হাত রাখলো। সে জানে জব্বার এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, কিন্তু বাস্তবতা হলো তারা এমন এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছে যার কোনো ঠিকানা নেই, যার কোনো নাম নেই। আছে শুধু এক অদম্য প্রতিহিংসা নিজের আস্তানায় ফিরে। জব্বার ভাবছে সে লুকিয়ে আছে, কিন্তু সে জানে না যে ওই বাড়ির প্রতিটি সিসিটিভি ক্যামেরা এখন আমার নিয়ন্ত্রণে। ও যেখানে যাক আমার নজর থেকে ওর মুক্তি নেই। রাহুল আজ রাত ৩টার সময় ওই জমিদার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। কোনো আক্রমণ নয়, শুধু বিদ্যুৎ বিচ্ছিন্ন করবে। আমি চাই ওরা অন্ধকারের ভয়টা হারামজ্জায় টের পাক। আকাশের নির্দেশ পাওয়ার সাথে সাথে আসিফ আর রাহুল তাদের কাজে লেগে পড়ল। আকাশ জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকার শহরটা যেন তাকে ডাকছে। সে জানে আগামীকাল সকালে যখন সূর্য উঠবে তখন এই শহরের মাফিয়া ইতিহাসের এক কালো অধ্যায় চিরতরে শেষ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। বড় কোনো কাজ হাসিল করতে গেলে নিজেকে ছোট করতে হয়। জব্বার এখন ভয়ে এক জায়গায় লুকিয়ে আছে আর ভাবছে সে খুব নিরাপদ। আমি আবার ওর কাছে যাব, ও আমাকে চিনতে পারবে না। ও আমাকে মারবে, গালি দেবে, অনেক অপমান করবে। আমি সব মুখ বুঝে সহ্য করব, কারণ আমি চাই ও ভাবুক যে আমি খুব সাধারণ একজন মানুষ। ও যত বেশি আমাকে ছোট ভাববে আমার কাজ তত সহজ হবে। আজ রাতের এই অপমানটাই হবে ওর ধ্বংসের আসল কারণ। শহরের একদম শেষ মাথায় একটা পুরনো বিশাল জমিদার বাড়ি। এই বাড়ির চারদিকে এখন জব্বারের শয়ে শয়ে বডিগার্ড পাহারা দিচ্ছে, সবার হাতে বন্দুক। আকাশ এবার একটা লুঙ্গি আর ছেঁড়া একটা গেঞ্জি পরে সেই বাড়িতে ঢুকলো। মাথায় একটা গামছা বাঁধার, মুখে বেশ কিছুটা কালি মাখা যাতে কেউ চিনতে না পারে। সে এই বাড়িতে রান্নার কাজের সাহায্যকারী হিসেবে ঢুকেছে। বড় বড় ডেকচি ধোয়া আর পানি টেনে আনা তার কাজ। আকাশ খুব সাবধানে বাড়ির ভেতরে গেল। সে দেখলো জব্বার একটা বড় সোফায় বসে আছে। তার পাশে রতন আর শমশের বসে তাকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছে। আমার সব শেষ হয়ে গেল রে ভাই। ওই আগুনের গোল্লায় আমার কোটি কোটি টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার সারা জীবনের কামাই করা অস্ত্রগুলো এখন কয়লা। আমি এখন কি করব? আমার তো পাগল হওয়ার দশা। জব্বার ভাই, আপনি ভেঙে পড়বেন না। আপনি এভাবে ভেঙে পড়লে আমাদের এই গ্রুপটা তো শেষ হয়ে যাবে। টাকা গেছে, আবার আসবে। আপনি আমাদের বস, আপনার সাহস হারানো চলবে না। একটু শান্ত হন। ঠিক বলেছেন শমশের ভাই, আমরা তো আছি। আমাদের অন্য ব্যবসার টাকা দিয়ে আমরা আবার সব ঠিক করে নেব। আপনি একটু পানি খান আর মাথাটা ঠান্ডা করুন। আমরা ওই কিংকে ঠিকই খুঁজে বের করব। যে আমাদের ক্ষতি করেছে তাকে আমরা ছাড়বো না। আকাশ তখন এক কোণায় দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। তার হাতে ছিল একটা বড় পানির জগ আর কয়েকটা গ্লাস। সে দেখলো জব্বারের অবস্থা খুব খারাপ। লোকটা ভয় আর রাগে কাঁপছে। আকাশ ধীর পায়ে তাদের টেবিলের দিকে এগিয়ে গেল। সে ভাবলো এখনই সময় একটা ছোট নাটক করার। আকাশ খুব সাবধানে গ্লাসে পানি ঢালার ভান করলো, কিন্তু যখন সে জব্বারের পাশে গেল ঠিক তখন সে নিজের পায়ের সাথে পা লাগিয়ে ইচ্ছে করে হুমড়ি খেয়ে পড়ে গেল। ওহ, মরে গেলাম রে। আকাশ মেঝেতে আছড়ে পড়ার সাথে সাথে হাতের পানির জগটা উল্টে গেল। জগের সব ঠান্ডা পানি আর বরফের টুকরোগুলো গিয়ে পড়লো সরাসরি জব্বারের গায়ের ওপর। জব্বারের প্যান্ট আর দামি জুতো সব ভিজে একদম সপসপে হয়ে গেল। হঠাৎ এমন ঘটনায় পুরো ঘর একদম চুপচাপ হয়ে গেল। সবাই হা করে আকাশের দিকে তাকিয়ে আছে।
আকাশ মেঝেতে পড়ে থরথর করে কাঁপছে আর 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছে। মাফ করবেন মালিক, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে খেয়াল করিনি, মেঝেতে মনে হয় তেল ছিল, তাই আমি পিছলে পড়ে গেছি। দয়া করে আমাকে মারবেন না, আমি আপনার সব পানি মুছে দিচ্ছি। হারামজাদা, তুই কি অন্ধ? আমার এত দামি প্যান্ট আর জুতা তুই নষ্ট করে দিলি। এমনিতেই আমার মেজাজ খারাপ, আর তুই এখন আমার উপর পানি ঢাললি। তোকে তো আজ আমি মেরেই ফেলব। জব্বার রাগী সোফা থেকে উঠে দাঁড়ালো। সে আকাশের দিকে এগিয়ে এলো। রতনও বসেছিল। সে এসে আকাশের কলার ধরে তাকে ফ্লোর থেকে হ্যাচকা টান দিয়ে তুলল। রতন তার শক্ত হাত দিয়ে আকাশের গালের সজোরে একটা চড় মারল। চড়ের শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আকাশের ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু আকাশে কোনো প্রতিবাদ করলো না। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তোর সাহস তো কম না? বড়রা যখন কথা বলছে তুই তখন এখানে এসে তামাশা করছিস। জানিস এই জুতোর দাম কত? তোর মতো 10টা ফকিরকে বেচলেও এই জুতোর দাম হবে না। আজ তোকে এমন শিক্ষা দেবো যে জীবনেও ভুলবি না। রতন ভাই, ওকে ছেড়ে দিন। এই ছোট লোকদের ভেড়ে হাত নোংরা করে লাভ নেই। এই ছোকরা, এদিকে আয়। কানে ধরে 100 বার উঠবস কর, আর তারপর গামছা দিয়ে এই মেঝের এক এক ফোঁটা পানি পরিষ্কার করবি। যদি একটুও পানি থাকে তবে তোকে ছাদ থেকে ফেলে দেব। আকাশ একদম ভীরু ছেলের মতো কানে ধরে উঠবস করতে শুরু করল। তার চোখে জল টলমল করছে, কিন্তু মনের ভেতর তখন অন্য পরিকল্পনা চলছে। এক বডিগার্ড এসে আকাশের পিঠে একটা সজোরে লাথি মারল। আকাশ আবার মেঝের ওপর মুখ থুবড়ে পড়ল। ঘরের সব বডিগার্ডরা হাহা করে হাসছে। তারা আকাশকে নিয়ে মজা করছে। একজন তার গায়ের ওপর থুতু ফেলল। আকাশ সবকিছু মুখ বুঝে সহ্য করে নিল। সে হাঁটু গেড়ে বসে তার গামছা দিয়ে মেঝে পরিষ্কার করতে লাগলো। এসব আবর্জনাদের কে কাজে নিয়েছে? আজ থেকে যেন একে আর এই বাড়ির আশেপাশে না দেখি। পরিষ্কার করা শেষ হলে একে লাথি মেরে বের করে দিবি। জব্বার গজগজ করতে করতে ওপরের তলায় চলে গেল কাপড় পাল্টাতে। রতন আর শমশের আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। আকাশ মেঝে মুছতে মুছতে তাদের খুব কাছে গেল। সে শূন্য তারা আগামীকাল রাতের একটা গোপন মিটিং নিয়ে কথা বলছে। তারা বলছিল আগামীকাল রাতে নদীর ঘাটে একটা বড় স্বর্ণের চালান আসবে। আকাশ মনে মনে হাসল। সে যা জানতে চেয়েছিল তা জেনে গেছে। এই অপমানটা ছিল শুধু তথ্যের দাম। তোমরা আমাকে যত পারো গালি দাও, যত পারো মারো, আমি সব সহ্য করছি। কারণ আমি জানি কাল রাতে যখন তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে তখন তোমরা আমার পায়ে পড়ে মাপ চাইবে। আজকের এই প্রতিটা চোর আর লাতির হিসাব আমি কড়াই গন্ডায় নেব। কাল নদীর কাঠে তোমাদের জন্য যমরাজ অপেক্ষা করবে। মেঝে পরিষ্কার করা শেষ হলে এক বডিগার্ড এসে আকাশের চুল ধরে তাকে হিড়হিড় করে টেনে দরজার কাছে নিয়ে গেল। তারপর এক লাথি মেরে তাকে বাগানের দিকে ফেলে দিল। আকাশ মাটিতে পড়ে কিছুক্ষণ ওভাবেই পড়ে থাকলো। তার সারা শরীর ব্যথায় টনটন করছে, কিন্তু সে একবারও শব্দ করল না। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো এবং বাড়ির পেছনের দেওয়াল টপকে অন্ধকারের মাঝে মিশে গেল। কেউ বুঝতে পারল না যে এই সাধারণ ছেলেটি আসলে তাদের ধ্বংসের আসল চাবিকাঠি। রাহুল, আসিফ, আমি সব জেনে গেছি। ওরা কাল রাতে নদীর ঘাটে থাকবে। আমি অনেক অপমান সহ্য করেছি আজকে। ওরা আমার গায়ে হাত তুলেছে। কাল রাতে ওদের এমন এক উপহার দেব যা ওরা স্বপ্নও ভাবেনি। কাল কোনো ক্ষমা নেই, কাল শুধু ধ্বংস। আকাশ তার ঠোঁটের রক্তটা মুছে ফেলল। তার চোখের চাহনি এখন আর সেই ভীরু চাকরের মতো নেই। তার চোখে এখন শুধু রক্তের নেশা। সে জানে আগামীকালকের রাতটা হবে জব্বারের জীবনের শেষ রাত। আকাশ তার বন্দুকটা বের করে সেটা পরিষ্কার করতে লাগলো। সে যেন কালকের যুদ্ধের জন্য নিজেকে পুরোপুরি তৈরি করে নিচ্ছে। একটা মানুষকে মারার সবচেয়ে সহজ উপায় হলো তাকে তার নিজের ভেতরেই বন্দি করে ফেলা। জব্বার এখন চারদিকে শত্রু করছে, অথচ শত্রু ওর ঠিক পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে ফোন করে ওর রাতের ঘুম কেড়ে নেব, আর একটু পরই ওর সামনে গিয়ে একদম নিরীহ মানুষের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো। ও ভয়ে কাঁপবে, পাগলামি করবে, কিন্তু ও ভাবতেই পারবে না যে ওর সামনে দাঁড়িয়ে থাকা সেই নগণ্য ছেলেটাই ওর জীবনের সবচেয়ে বড় জম। রহস্য যখন জট পাকিয়ে যায় তখন বুদ্ধিমানরাও বোকা হয়ে যায়। জমিদার বাড়ির ভেতরটা এখন একটা পাগলা গারদের মতো হয়ে গেছে। জব্বার তার ঘরের সব আসবাবপত্র ভেঙে তছনছ করছে। সে তার গোয়েন্দাদের উপর চিৎকার করছে, কারণ কেউ তাকে বলতে পারছে না যে তার গোডাউন কে পুড়িয়েছে। ঠিক এই সময় জব্বারের ব্যক্তিগত ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু আননোন লেখা। জব্বার কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে একটা গম্ভীর আর ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো জব্বার সাহেব,
আপনার ঘরটা তো বেশ বড়, কিন্তু আজ রাতে মনে হচ্ছে দেওয়ালগুলো আপনাকে চেপে ধরছে, তাই না? কে কে কথা বলছেন? আপনার সাহস তো কম না। আমার পার্সোনাল নাম্বারে ফোন করার সাহস পেলেন কোত্থেকে? আপনি কি সেই লোক যে আমার সব শেষ করেছে? শেষ তো কেবল শুরু হলো জব্বার সাহেব। আপনি ভাবছেন আপনি খুব নিরাপদ জায়গায় আছেন। আপনার বাড়ির চারিদিকে যে শোকানেক বডিগার্ড পাহারা দিচ্ছে, তারা কি আপনাকে বাঁচাতে পারবে? কাল রাতে আপনার সব মালপত্র যেভাবে ছাই হয়েছে, আজ রাতে আপনার বাড়িটাও কি সেভাবে জ্বলবে না তো? কে আপনি? সামনে এসে কথা বলুন। কাপুরুষের মতো ফোনে ভয় দেখাচ্ছেন কেন? আমি জব্বার, এই শহরের রাজা। আপনাকে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। রাজা তো এখন আমি জব্বার সাহেব। আপনি এখন কেবল একজন অসহায় মানুষ। আপনার বাড়ির ভেতরে যা ঘটছে আমি সব জানি। এমনকি আপনার হাতে থাকা গ্লাসে যে কতটুকু পানি আছে সেটাও আমি দেখতে পাচ্ছি। সাবধানে থাকবেন, কারণ আপনার খুব কাছের কোনো মানুষই হয়তো আপনার গলার ছুরিটা ধরবে। ওপাশ থেকে ফোনটা কেটে গেল। জব্বার ভয়ার্ত চোখে চারোদিকে তাকাতে লাগলো। সে ভাবছে তার বডিগার্ডের মধ্যেই কেউ হয়তো শত্রু। ঠিক এই সময় আকাশ সেই ঘরে ঢুকলো। তবে এবার সে আর ফোনের সেই গম্ভীর কণ্ঠের মালিক নয়। এখন সে একদম অসহায়, ভীতু এক ছোকরা। তার হাতে একটা মোছার কাপড় আর বালতি। সে মাথা নিচু করে ধীর পায়ে জব্বারের কাছে এলো মেঝে পরিষ্কার করতে। ওই ছোকরা, এদিকে আয়। তুই ভেতরে ঢোকার সময় কাউকে দেখেছিস? সন্দেহজনক কাউকে কি বাড়ির আশেপাশে দেখা গেছে? না তো মালিক, আমি তো শুধু রান্না করেছিলাম। বাইরে অনেক বড় বড় সাহেবরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে আমি নিজেই ভয়ে কাঁপছি। আমাকে দয়া করে মাফ করবেন স্যার, আমি শুধু আমার কাজটা করে এখান থেকে চলে যাব। আকাশ খুব মনোযোগ দিয়ে মেঝে মুছতে লাগলো। সে এমনভাবে মাথা নিচু করে আছে যেন সে পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ। জব্বার তার দিকে এক পলক তাকিয়ে আবার ফোনে চিৎকার শুরু করলো। সে টেরই পেল না যে কয়েক সেকেন্ড আগে যে মানুষটি তাকে ফোনে হুমকি দিয়েছে, সে এখন তার পায়ের কাছে বসে মেঝে মুছছে। আকাশের ঠোঁটের কোণে একটা চাপা হাসি ছিল যা কেউ দেখল না। রতন, শমশের, তোমরা কি শুনলে ওই লোকটা কি বললো? সে নাকি আমার বাড়ির ভেতরেও আছে। সে আমাকে দেখতে পাচ্ছে। আমার বডিগার্ডদের চেক করো এক্ষুনি। জব্বার ভাই, এটা কোনো সাইকোলজিক্যাল খেলা হতে পারে। লোকটা হয়তো আমাদের ভয় দেখিয়ে পাগল করতে চাচ্ছে। আপনি এই সাধারণ কাজের ছেলেদের সামনে এসব আলোচনা করবেন না। এই যে ছেলে, কাজ শেষ হলে জলদি এখান থেকে যা। জি সাহেব, এগুনে যাচ্ছি। আমি আসলে খুব ভয় পাচ্ছি স্যার। এই বাড়িটা কেমন যেন অন্ধকার লাগছে। আপনারা কি কোনো বিপদ দেখছেন? আকাশের এই সহজ সরল কথা শুনে রতন রেগে গিয়ে তাকে একটা ধমক দিল। আকাশ ভয় পাওয়ার ভান করে তাড়াতাড়ি বালতি আর কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে যখন করিডোর দিয়ে যাচ্ছিল তখন সে দেখলো জব্বারি লোকগুলো একে অপরকে সন্দেহ করছে। আকাশ মনে মনে হাসল। বিভেদ সৃষ্টি করা হয়ে গেছে, এখন শুধু চূড়ান্ত আঘাতের পালা। কে হতে পারে সে? ওর গলার আওয়াজটা কেমন জানি চেনা চেনা। কার গলা? আমি কি খুব বড় কোনো ভুল করছি? জব্বার সোফায় ধপাস করে বসে পড়ল। তার কপালে ঘাম জমেছে। আকাশ তখন বাড়ির বাইরে এসে অন্ধকারের মাঝে গিয়ে দাঁড়ালো। সে পকেট থেকে আবার ফোনটা বের করলো এবং আসিফকে মেসেজ দিল। ভয়ের বীজ বোনা হয়ে গেছে, এখন ফসল কাটার সময়। কাল রাতে নদীর ঘাটে নয়, বাড়ির ভেতরেই নাটক শুরু হবে। আকাশ ধীর পায়ে অন্ধকারের সাথে মিশে গেল আর পেছন ফিরে রেখে গেল এক আতঙ্কিত মাফিয়া সম্রাটকে। গভীর রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জমিদার বাড়ির ভেতরে দামি ঝাড়বাতিগুলো জ্বললেও পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে আছে। চারদিকে সশস্ত্র বডিগার্ডরা পাহারা দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের চোখে মুখেও এক অদ্ভুত ভয়ের ছাপ। আকাশ তখনও সেই পুরনো ছেঁড়া পোশাক আর গামছা পরে বাড়ির ভেতরে কাজ করছে। এবার সে ড্রয়িং রুমের কোনায় বড় একটা আলমারি মোছার কাজ নিয়েছে। জব্বার, রতন আর শমশের ড্রয়িং রুমের মাঝখানে বসে খুব নিচু স্বরে কথা বলছে। আকাশ খুব সাবধানে কান খাড়া করে তাদের দিকে পিঠ দিয়ে কাজ করতে লাগলো। রতন, তুই কি বুঝতে পারছিস পরিস্থিতি কতটা খারাপ? আমাদের গোডাউন পড়লো, স্বর্ণের চালান নিয়ে হুমকি এলো, আর এখন এই লোকটা আমাদের ফোন করে শাসাচ্ছে। এই খবর যদি বসের কানে যায় তবে আমাদের কারোরই রক্ষা নেই। আমি সেটাই ভাবছি জব্বার ভাই। বস কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন এই মাসে কোনো বড় ঝামেলা হওয়া চলবে না। সামনেই বসের একটা বড় ডিল আছে। যদি বস জানতে পারেন যে আমরা সাধারণ একজন শত্রুকে সামলাতে পারছি না, তবে ওই রহস্যময় কিং এর আগে বসই আমাদের লাশ ফেলে দেবেন। বস তো আর সাধারণ মানুষ নন, উনি তো সাক্ষাৎ মৃত্যু। ওনার হাত কত লম্বা তা আমরা সবাই জানি।
আমাদের শত্রুকে খুঁজে বের করার জন্য বড়জোর আর 24 ঘন্টা সময় পাবো, না হলে বসের মেসেজ আসা মানেই আমাদের মরণ। আমাদের যে কোনো মূল্যে ওই কিংকে খুঁজে বের করতে হবে বসের কানে খবর পৌঁছানোর আগে। আলমারি মোছার কাপড়টা আকাশের হাতে একদম স্থির হয়ে গেল। সে ভেতরে ভেতরে প্রচণ্ড চমকে উঠল। এতদিন সে ভেবে এসেছে জব্বারই এই শহরের আসল ক্রিমিনাল আর সবচেয়ে বড় মাফিয়া, কিন্তু এখন সে শুনছে বসের কথা। তার মানে জব্বার কেবল একজন পুতুল মাত্র, শুধু অন্য কারোর হাতে। আকাশ বুঝতে পারল এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। বস, বসের মেসেজ? তার মানে জব্বারের উপরও কেউ আছে? কে সে? এই শহরে বড় বড় মাফিয়া ডনরা যাকে জমদূতের মতো ভয় পায়, সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়। আমি তো ভেবেছিলাম জব্বারকে শেষ করলে সব শেষ। এখন দেখছি এর ভিতরে আরো বড় কোনো গডফাদার বসে আছে। সাপ মারতে হলে এখন দেখছি একদম মাথায় আঘাত করতে হবে। বসের মেসেজ আসার আগে আমাদের কিছু একটা করতেই হবে। আচ্ছা, ওই কিং কি বসের কোনো লোক হতে পারে? বস কি আমাদের উপর গন্ডাগিরি করছেন? মনে হয় না জব্বার ভাই, বস নিজের লোক দিয়ে নিজের কোটি টাকার মাল পুড়িয়ে দেবেন না। এই কিং অন্য কেউ, কিন্তু সে যেই হোক, সে আমাদের আর বসের মাঝখানে বিপদ হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে জব্বারের ফোনটা বেজে উঠল। একটা মেসেজ এসেছে। জব্বার ফোনটা হাতে নিতেই তার হাত কাঁপতে শুরু করলো। স্ক্রিনের আলোর দিকে তাকিয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। রতনার শমশের ভয়ে ভয়ে তাকিয়ে আছে। কি হলো জব্বার ভাই, কার মেসেজ? বস কি কিছু লিখেছেন? হ্যাঁ, বসের মেসেজ। বস লিখেছেন তোমাদের সময় ফুরিয়ে আসছে। আগামীকালের মধ্যে যদি শত্রুকে শেষ করতে না পারো, তবে তোমাদের সবার কবর আমি নিজে করবো। ইতি গডফাদার। জব্বার সোফায় ধপাস করে বসে পড়ল। তার কপালে ঘামের ফোঁটা দেখা দিচ্ছে। আকাশ এখন খুব ধীর পায়ে টেবিলের কাছে গেল ময়লা গ্লাসগুলো সরাতে। সে সুযোগ বুঝে আর চোখে জব্বারের ফোনের স্ক্রিনটা দেখার চেষ্টা করলো, কিন্তু জব্বার সাথে সাথে ফোনটা পকেটে ঢুকিয়ে ফেললো। আকাশ বুঝতে পারলো এখন আর এখানে সাধারণ কর্মচারী সেজে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তাকে এখন বের হতে হবে এবং খুঁজে বের করতে হবে কে এই গডফাদার। এই ছোকরা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? কাজ শেষ হলে দূর হয় এখান থেকে, তোকে দেখলেই আমার মেজাজ গরম হয়। জি হুজুর, আমি চলে যাচ্ছি। আমি আসলে একটু পানি খেতে যাচ্ছিলাম। বড় সাহেবদের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, মাফ করবেন মালিক। আকাশ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার হাঁটার ধরন এখন বলতে গেছে। সে করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে পেছনে গেটের দিকে গেল। অন্ধকারে গিয়ে সে তার গায়ের সেই ময়লা গেঞ্জিটা খুলে ফেলে দিল। তার ভেতর এখন এক অন্যরকম জেদ কাজ করছে। সে তার পকেট থেকে একটা বিশেষ ফোন বের করলো। আসিফ, এখন এই লাইনে এসো। আমাদের হিসেব পাল্টে গেছে। জব্বার বড় কোনো গডফাদারের হয়ে কাজ করছে। ওর কাছে বসের মেসেজ এসেছে। এই বসের পরিচয় আমার এখনই চাই। পুরো শহরের সব কল লিস্ট চেক করো। আমাকে জানতে হবে এই বসের আসল নাম কি। আকাশ জমিদার বাড়ির প্রাচীর টপকে বাইরে এসে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতায় সে আকাশের দিকে তাকালো। সে জানে এখন থেকে তার প্রতিটা পদক্ষেপ হবে আরও কঠিন। জব্বার আর তার সাঙ্গপাঙ্গরা যখন ভেতরে মৃত্যুর ভয়ে কাঁপছে, আকাশ তখন তৈরি হচ্ছে আসল গডফাদারের মুখোশ করে দিতে। অন্ধকার রাতটা যেন আরও গভীর হচ্ছে। আকাশ এখন আর জমিদার বাড়ির ভেতরে নেই। সে এখন শহরের এক প্রান্তে তার গোপন আস্তানায় ফিরে এসেছে, কিন্তু তার মন পড়ে আছে জব্বারের সেই ড্রয়িং রুমে। গডফাদার নামটা তার মাথায় বারবার হাতুড়ির মতো পিটছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটের কোণের রক্তটা মুছে ফেলল। আজ তাকে যে অপমান সহ্য করতে হয়েছে, তার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এই নতুন রহস্য। আমি ভেবেছিলাম এই শহরের অন্ধকার রাজত্বের শেষ সীমানা হলো জব্বার, কিন্তু এখন দেখছি আমি কেবল মাকড়সার জালের একটা সুতো ধরেছি। গডফাদার, এই লোকটা নিশ্চয়ই প্রশাসনের খুব বোঝে তোলার কেউ, অথবা আড়ালে থাকা কোনো দানব যে মানুষকে জব্বার আর শমশেরের মতো খুনিরা জমের মতো ভয় পায়। সে সাধারণ কেউ হতে পারে না। আমাকে এর গোড়ায় পৌঁছাতে হবে। আকাশ তার আস্তানার বিশাল হল ঘরে পাইচারি করছে। চারদিকে বড় বড় কম্পিউটার স্ক্রিন। আসিফ আর তার টিমের সদস্যরা হন্যে হয়ে কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে। ঘরের ভেতরের পরিবেশটা খুব থমথমে। কেউ কোনো কথা বলছে না, শুধু কিবোর্ডের খুটখট আওয়াজ শব্দ শোনা যাচ্ছে। আসিফের কপালে ঘাম জমেছে, কারণ সে জানে আকাশের মেজাজ এখন কেমন। আসিফ, কত দূর হলো? ওই যে মেসেজটা জব্বারের ফোন এসেছিল, ওরা সোর্স আইপি অ্যাড্রেস টেস্ট করতে পেরেছ?
বস, কাজটা যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। যে মেসেজ পাঠিয়েছে সে খুব শক্তিশালী এনক্রিপশন ব্যবহার করেছে। মেসেজটা আসার সাথে সাথেই ওটার অরিজিনাল লোকেশন বারবার চেঞ্জ হচ্ছে। একবার দেখাচ্ছে দুবাই, একবার সিঙ্গাপুর, আবার এখন দেখাচ্ছে আমাদের শহরেরই কোনো একটা লোকাল এরিয়া। লোকটা খুব চালাক, সে নিজের পরিচয় আড়াল করতে একদম লেটেস্ট টেকনোলজি ব্যবহার করছে। তার মানে ও আমাদের মতোই টেকনিক্যাল দিকে পারদর্শী। রুট ডাইভার্ট করে লাভ নেই। তুমি জব্বারের গত 1 মাসের কল রেকর্ড চেক করো, দেখো সে কাদের সাথে সবচেয়ে বেশি কথা বলেছে অথবা কাদের সাথে দেখা করার জন্য গোপন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আকাশ একটা বড় মনিটরের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে জব্বারের পুরো কন্ট্যাক্ট লিস্ট আর কল হিস্ট্রি ভেসে উঠল। হাজার হাজার নাম্বার, কিন্তু তার মধ্যে বিশেষ কোনো নাম্বার খুঁজে পাওয়া কঠিন। আকাশ নিজেই মাউস নিয়ে স্ক্রল করতে লাগলো। হঠাৎ একটা নাম তার চোখে পড়ল, স্যার 0। এই নাম্বারে জব্বার মাসে অন্তত 4 বার কল করেছে, কিন্তু প্রতিবারই কল ডিউরেশন ছিল মাত্র কয়েক সেকেন্ড। আসিফ, এই নাম্বারটা দেখো, স্যার 0। কেন যেন মনে হচ্ছে এইটাই সেই গডফাদারের কোড নেম। এই নাম্বারটার লোকেশন বের করো। বস, এটা একটা ভার্চুয়াল নাম্বার, এটা ট্র্যাক করা অসম্ভব। তবে আমি একটা কাজ করতে পারি। এই নাম্বারে লাস্ট যে কলটা হয়েছে সেই সিগন্যালটা কোন টাওয়ার দিয়ে পাস করেছে তা বের করতে পারি। আসিফ দ্রুত কাজ করতে লাগলো। কয়েক মিনিট পর ম্যাপের উপর একটা লাল বিন্দু দপদপ করতে লাগলো। লোকেশনটা দেখাচ্ছে শহরের সবচেয়ে ভিআইপি এলাকা বনানী DOHS এর একটি আলিশান বাংলো। আকাশ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এই এলাকাটা খুবই সংরক্ষিত এবং এখানে বড় বড় সরকারি কর্মকর্তার প্রভাবশালী ব্যবসায়ীরা থাকেন। বনানি? তার মানে গডফাদার আমাদের খুব কাছে আছে। সে হয়তো দিনের আলোয় কোনো নামী ব্যবসায়ী বা বড় কোনো নেতা সেজে ঘুরে বেড়ায়। রাহুল, গাড়ি বের করো, আমি নিজে ওখানে গিয়ে দেখে আসতে চাই ওই বাংলোর মালিককে। বস, এখন যাওয়া কি ঠিক হবে? জব্বারের লোকেরা তো চারিদিকে ছড়িয়ে আছে, আর ওই এলাকায় সিকিউরিটি অনেক বেশি। বিপদের মুখে না দাঁড়ালে কি আর রহস্য সমাধান হয়? আমি একা যাব না, তুমি আর আসিফ ব্যাকআপে থাকো। আমি ছদ্মবেশে ওই এলাকায় ঢুকবো। আমাকে জানতেই হবে এই লোকটা কে, যে পুরো শহরটাকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। আকাশ এবার তার পোশাক বলতে ফেলল। একটা দামি ব্র্যান্ডের স্যুট আর চশমা পরল সে। চুলগুলো সুন্দর করে আঁচড়ে সে এখন একজন কর্পোরেট অফিসারের বড় কর্মকর্তা। সে তার আস্তানা থেকে বেরিয়ে একটা দামি কালো গাড়িতে উঠল। গাড়িটা যখন বনানীর দিকে ছুটছে, আকাশ তখন জানালার বাইরে তাকিয়ে ভাবছে। সে জানে এই গডফাদারকে চেনা মানেই হলো মৃত্যুর মুখে পা রাখা, কিন্তু আকাশ তো মৃত্যুর সাথেই ঘর করে। কিছুক্ষণের মধ্যেই আকাশ সেই বাংলোর সামনে পৌঁছালো। বাংলোটা বিশাল বড়, চারদিকে উঁচু দেয়াল আর অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। গেটে 2জন বডিগার্ড দাঁড়িয়ে আছে, যারা জব্বারের বডিগার্ডদের মতো নয়। তাদের ড্রেস আপ আর হাতে থাকা অস্ত্র দেখে মনে হচ্ছে তারা বিশেষ ট্রেনিং প্রাপ্ত পেশাদার খুনি। আকাশ গাড়ি থামিয়ে দূর থেকে বাংলোটা পর্যবেক্ষণ করতে লাগল। এই বিশাল বাড়ি, এত কড়া নিরাপত্তা, লোকটা কে হতে পারে? সে কি কোনো মন্ত্রী নাকি কোনো বড় শিল্পপতি? আসিফ, এবারের হোল্ডিং নাম্বার দিয়ে ডিটেলস চেক করতো। এই বাড়ির রেজিস্টার্ড মালিককে। ফোনের ওপাশ থেকে আসিফের কণ্ঠ শোনা গেল। সে জানালো যে এই বাড়ির মালিকের নাম কাগজে কলমে দেখানো হয়েছে একটা ভুয়া কোম্পানিকে, যার কোনো আসল অস্তিত্ব নেই। আকাশ হাসল। সে বুঝতে পারল সে সঠিক জায়গায় এসেছে। লোকটা এতটাই ধূর্ত যে নিজের বাড়ির মালিকানা পর্যন্ত লুকিয়ে রেখেছে। ভালো, খুব ভালো। খেলাটা এবার সামনাসামনি হবে। গডফাদার সাহেব, আপনি হয়তো ভাবছেন আপনার দুর্ভেদ্য দুর্গে আপনি নিরাপদ, কিন্তু আপনি জানেন না আকাশ যখন মেঘ হয়ে আসে তখন সে যে কোনো দেওয়াল টপকে ভেতরে ঢুকতে পারে। হঠাৎ আকাশ দেখল একটা দামি সাদা রঙের মার্সিডিজ গাড়ি সেই বাংলোর ভেতর থেকে বেরিয়ে আসছে। গাড়ির কাঁচ কালো করা, তাই ভেতরের কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ লক্ষ্য করলো গাড়ির পেছনের কাঁচের এক কোণায় একটা ছোট স্টিকার লাগানো, একটা সাপের মাথা। আকাশ চমকে উঠল। এই লোগোটা যে আগে কোথাও দেখেছে সে। আসিফ, সাপের মাথার এই লোগোটার সার্চ দাও। এটা কি কোনো বিশেষ সংগঠনের চিহ্ন? বস, এটা হলো ব্ল্যাক কোবরা গ্যাংয়ের চিহ্ন। কিন্তু এই গ্যাং তো 10 বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল। শোনা গিয়েছিল এদের লিডার পুলিশের সাথে এনকাউন্টারে মারা গেছে। তার মানে সে মরেনি, সে নাম পাল্টে পরিচয় আড়াল করে এই শহরের গডফাদার সেজে বসে আছে, আর জব্বাররা হলো তার বেতনভুক্ত কর্মচারী। আসিফ, ওই গাড়ি ট্র্যাক করো, আমাকে দেখতে হবে ওই গাড়িতে কে আছে।
আকাশ তার গাড়ি স্টার্ট দিল। সে সাদা মার্সিডিজটাকে অনুসরণ করতে লাগলো খুব সাবধানে। রাস্তাঘাট এখন অনেকটা ফাঁকা। আকাশ জানে আজ রাতের মধ্যেই সে এই গডফাদারদের মুখোশ খুলে ফেলবে। কিন্তু সে কি জানতো যে এই গডফাদারের সাথে তার কোনো পুরনো সম্পর্ক বেরিয়ে আসবে? রহস্য এখন এক ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে। কিছুক্ষণ আগে জব্বারের নির্দেশে একদল সশস্ত্র বডিগার্ড বাইরে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর তারা ফিরে এলো, তবে একা নয়, তাদের সাথে আছে একটি মেয়ে। মেয়েটির নাম তিথি। তিথির হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা, মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল। বডিগার্ডরা তাকে হিড় হিড় করে টেনে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলো। আকাশ তখন এক কোণায় দাঁড়িয়ে একটা টেবিল মোছার ভান করছিল। তিথিকে দেখা মাত্রই আকাশের হাতটা থমকে গেল। সে ভ্রু কুঁচকে আর চোখে মেয়েটির দিকে তাকালো। অবশেষে মেয়েটাকে ধরতে পেরেছিস তাহলে? শমশের দেখ, বস যার কথা বলেছিল সে এখন আমাদের সামনে। এই মেয়েটার কাছেই আসে সেই গোপন চিপ আর ইনফরমেশন যা আমাদের বসের খুব দরকার। ভালো করেছিস রতন, এই মেয়েটাকে ধরা মানে অর্ধেক কাজ হয়ে যাওয়া। কিন্তু এ তো খুব জেদি মনে হচ্ছে। মুখ থেকে কাপড়টা সরাতো দেখি। রতন তিথির মুখের কাপড়টা হ্যাচকা টানে সরিয়ে দিল। তিথির এলোমেলো চুল আর চোখের কোণে জমে থাকা পানি বলে দিচ্ছে তার অপর দিয়ে কতটা ধকল গেছে। কিন্তু তার চোখে ভয়ের যে জেদ বেশি। আকাশ আড়াল থেকে লক্ষ্য করো, তিথি সাধারণ কোনো মেয়ে নয়। তার চাহনির মধ্যে এক ধরনের সাহসিকতা আছে। আকাশ মনে মনে ভাবতে লাগলো, কেন এই মেয়েটিকে বসের নির্দেশে ধরে আনা হলো? তার কাছে এমন কি তথ্য আছে যা এই শহরে বড় বড় মাফিয়াদের দরকার? শোনো মেয়ে, ভালো বলে বলে দে সেই ফাইলটা কোথায় লুকিয়ে রেখেছিস। তোর বাবা তো আমাদের সাথে বেইমানি করে মরেছে, তুই অন্তত বুদ্ধিমানের মতো কাজ কর। আমাদের তথ্যটা দিয়ে তোকে ছেড়ে দেব। তোমাদের মতো জানোয়ারদের আমি কিছুই বলবো না। আমার বাবা মরেনি, তোমরা তাকে মেরেছ। আর যে তথ্যের জন্য তোমরা আমায় ধরে এনেছো সেটা তোমরা কোনোদিনও পাবে না। তিথির কথা শেষ হতে না হতেই জব্বার তার বিশাল হাত দিয়ে তিথির গালে সজোরে একটা থাপ্পড় মারো। তিথি ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। ঠোঁটের কোণ ফেটে রক্ত গড়িয়ে পড়ল তার। আকাশ এক কোণায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে। তার হাতের মুঠো শক্ত হয়ে আসছে, চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। কিন্তু তাকে এখন শান্ত থাকতে হবে। নিজের পরিচয় প্রকাশ করার সময় এটা নয়। সে কেবল অতি কষ্টে নিজের রাগ চেপে রেখে কাজ করার ভান করতে লাগলো। বস নির্দেশ দিয়েছেন ওর থেকে সব ইনফরমেশন বের করতে। দরকার হলে ওর নখ উবড়ে ফেলো, তাও মুখ খুলতে বাধ্য করো। এই মেয়েকে আমাদের দরকার। এরপর শুরু হলো এক অমানসিক নির্যাতন। জব্বারের লোকগুলো তিথিকে চাবুক দিয়ে মারতে লাগলো, তাকে গালিগালাজ করতে লাগলো। তিথি ব্যথায় চিৎকার করছে ঠিকই, কিন্তু মুখ খুলছে না। আকাশ দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল আর ভাবছিল, এই মেয়েটির সাথে গডফাদারের কি সম্পর্ক? গডফাদার নিজে কেন এই মেয়েটির পেছনে পড়েছে? আকাশের মনে সন্দেহ জাগলো। হয়তো এই মেয়েটির কাছে এমন কিছু আছে যা দিয়ে ওই গডফাদারকে চেনা সম্ভব। তিথি নামটা আগে কোথাও শুনিনি, কিন্তু ওর চোখের জেদ বলে দিচ্ছি ও সাধারণ কেউ না। জব্বার ওকে মারছে তথ্য পাওয়ার জন্য, কিন্তু আমি জানি এই মেয়েটাই হতে পারে আমার পরবর্তী তুরুপের দাস। আমাকে জানতেই হবে ওই গোপন তথ্যটা কি। বসের এত মাথা ব্যথা কেন এই মেয়েটাকে নিয়ে? আমাকে যেভাবেই হোক তিথির সাথে একা কথা বলতে হবে। জব্বার ভাই, আজ রাত অনেক হয়েছে, ও এখন কিছু বলবে না। একে আপাতত নিচের সেই অন্ধকার সেলে আটকে রাখো। কাল সকালে আবার নতুন করে শুরু করব, দেখি কতক্ষণ সহ্য করতে পারে। জব্বারের নির্দেশে দুজন বডিগার্ড তিথিকে টেনে হিস্ট্রে নিয়ে গেল বাড়ির বেসমেন্টে থাকা সেই পুরনো অন্ধকার কারাগারের মতো একটা সেলে। তিথি এখন একদম নিস্তেজ হয়ে গেছে। তাকে সেলের ভেতর ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হলো। আকাশ তখনও ড্রয়িং রুমের এক কোণায় কাজ করছিল। সে দেখলো জব্বার আর রতন হাসাহাসি করতে করতে ওপর তলায় চলে গেল। ওরা ভাবছে তিথিকে আটকে রেখে ওরা জিতে গেছে, কিন্তু ওরা জানে না তিথিকে এখানে এনে ওরা নিজেদের বিপদ আরও বাড়িয়ে দিল। আমাকে এখন তিথির কাছে পৌঁছতে হবে, কিন্তু পাহারাদারের চোখে ফাঁকি দিয়ে ওই সেলে যাওয়া সহজ হবে না। তবে আকাশকে আটকানোর ক্ষমতা এই বডিগার্ডদের নেই। আজ রাতেই আমি তিথির থেকে সব তথ্য জেনে নেব। আকাশ তার গামছাটা কাঁধে ফেলে ধীর পায়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল। তার মাথায় এখন শুধু একটা চিন্তা, তিথিকে আর তার কাছে কি এমন রহস্য লুকিয়ে আছে যা এই মাফিয়াদের জন্য এত জরুরি। অন্ধকার সেলের ভেতরে তিথি একা পড়ে আছে, আর বাইরে আকাশ তৈরি হচ্ছে তার নতুন চাল চালার জন্য। রহস্য এখন আরও জটিল হয়ে উঠছে।
বেসমেন্টের অন্ধকার সিঁড়ি তিথিকে আটকে রাখার পর জব্বার, রতন আর শমশের ড্রয়িং রুমের এক কোণায় সোফায় বসে নিচু স্বরে আলোচনা শুরু করো। তারা ভাবছে আশেপাশে কেউ নেই, কিন্তু পাশের রুমেই দেয়াল মোছার কাজ করছে আকাশ। সে কান খাড়া করে সব শুনছে। দেখ শমশের, বস কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন, এই তিথি নামের মেয়েটার মুখ থেকে যেভাবে হোক ওই কোডটা বের করতেই হবে। কিন্তু মেয়েটা তো পাথরের মতো শক্ত, এত মারলুম তাও মুখ খুললো না। বস যদি কাল সকালে রেজাল্ট না পায় তবে আমাদের কপালে দুঃখ আছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে জব্বার ভাই, এই মেয়েটাকে এখানে একা রেখে লাভ নেই। আমাদের ওই যে গোপন আস্তানা আছে যেখানে পাচার করার জন্য অন্য মেয়েগুলোকে আটকে রেখেছি, একেও সেখানে পাঠিয়ে দিই। ওখানে আমাদের স্পেশাল টর্চার সেল আছে। তাছাড়া কাল রাতেই তো একটা বড় শিপমেন্ট যাবে। যদি ওর মুখ না খোলে তবে ওকে অন্য মেয়েদের সাথে বর্ডারের ওপারে পাচার করে দেব। বসকে বলে দেবে যে মেয়েটা পালানোর চেষ্টা করছিল, তাই আমরা সরিয়ে দিয়েছি। বুদ্ধিটা খারাপ না। ওই আস্তানায় পাঠালে ও ভয় পাবে। যখন দেখবে ওর চারদিকে আরও অনেক মেয়ে কান্নাকাটি করছে, তখন ওর জেদ হয়তো ভেঙে যাবে। তাছাড়া আমাদের ওই আস্তানার খবর তো দুনিয়ার কেউ জানে না। ওখানে ও একদম আমাদের হাতের মুঠোয় থাকবে। দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আকাশ মনে মনে এক পৈশাচিক হাসল। তার চোখের মণিটা চিকচিক করে উঠল। এতদিন সে এই জমিদার বাড়িতে পড়ে আছে, এত অপমান সহ্য করছে, জব্বারের লাথি ছাড়া খেয়েছে। সবই ছিল এই একটা তথ্যের জন্য। সে জানতো জব্বাররা মেয়ে পাচারের সাথে যুক্ত, কিন্তু সেই আস্তানাটা কোথায় তা সে কোনোভাবেই জানতে পারছিল না। আজ তিথিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে জব্বার নিজেই নিজের মরণ ঘণ্টা বাজিয়ে দিল। বাহ জব্বার সাহেব বাহ, শেষমেশ আপনি নিজে মুখ করলেন। এই একটা তত্ত্বের জন্যই তো আমি এতদিন ধরে আপনাদের এই নরকে চাকর সেজে পড়ে আছি। আপনারা ভাবছেন আপনারা খুব চালাক। এই নিষ্পাপ মেয়েগুলোকে কোথায় আটকে রেখেছেন সেটা জানার জন্যই আমি আপনাদের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি। ভাবছেন দিদিকে পাচার করবেন? আপনাদের ওই পাচারের জাহাজ আমি মাঝ নদীতে ডুবিয়ে দেব। শুধু একবার ওই আস্তানে পৌঁছাতে দিন, তারপর দেখবেন এই সামান্য চাকরটা আপনাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিছুক্ষণ পরেই জব্বারের নির্দেশে 4-5 জন বডিগার্ড বেসমেন্ট থেকে তিথিকে টেনে বের করে আনলো। তিথি তখনও ব্যথায় কাতরাচ্ছে। তারা তিথিকে একটা কালো মাইক্রোবাসে তুলল। গাড়িটা যখন স্টার্ট দিল, আকাশ আড়াল থেকে লক্ষ্য করলো গাড়ির চাকা কোন দিকে যাচ্ছে। সে দ্রুত তার পকেট থেকে একটা অতি ক্ষুদ্র জিপিএস ট্র্যাকার বের করে কৌশলে মাইক্রোবাসের পেছনের বাম্পারের নিচে আটকে দিল। এক মুহূর্তের কাজ, কিন্তু এটাই হবে জব্বারদের সাম্রাজ্য ধ্বংসের মূল চাবিকাঠি। গাড়িটা শহর ছেড়ে অনেক দূরে নির্জন একটা পুরনো কোল্ড স্টোরেজের সামনে গিয়ে থামল। বাইরে থেকে দেখলে মনে হয় এটা পরিত্যক্ত, কিন্তু ভেতরে গেলেই রক্তহীন হয়ে যায়। বডিগার্ডরা তিথিকে ভেতরে নিয়ে গেল। আকাশ তার বাইক নিয়ে অনেকটা দূর থেকে ওদের পিছু নিল। সে দেখলো ওই বড় গুদামের ভেতর সারিবদ্ধভাবে ছোট ছোট খাঁচা বানানো হয়েছে। সেখানে অন্তত 20 থেকে 30 জন অল্প বয়সী মেয়েকে আটকে রাখা হয়েছে। সবার চোখে মুখে মৃত্যু ভয়। এখান থেকেই মূলত মেয়েদের বিদেশে পাচার করা হয়। তিথিকে যখন একটা খাঁচায় ঢুকিয়ে তালা দেওয়া হলো, তখন সে তার পাশের মেয়েদের কান্না শুনে শিউরে উঠল। সে বুঝতে পারল সে এখন এমন এক নরকে আছে যেখান থেকে ফেরা অসম্ভব। বডিগার্ডরা হাসাহাসি করতে করতে বাইরে চলে গেল পাহারা দিতে। তোদের আসল ডেরা তাহলে এখানে? কতগুলো নিরাপরাধ মেয়ের জীবন তোরা নষ্ট করেছিস। এতদিন তোদের শুধু ভয় দেখিয়েছি, কিন্তু আজ তোদের আমি শেষ করে দেব। জব্বার, তুই ভাবতেও পারবি না তোর সামনে এখন কি বিপদ আসছে। তিথিকে তো আমি বাঁচাবই, সেই সাথে সব কটা মেয়েকে আমি মুক্ত করব। আকাশ যখন তার আসল রূপে আসে তখন কালবৈশাখীও হার মানে। আকাশ তার পকেট থেকে ফোন বের করলো। তার আঙুলগুলো এখন কাঁপছে না, বরং শিকারী বাঘের মতো স্থির। সে আসিফকে লোকেশন পাঠালো এবং সংকেত দিল সব কটা ইউনিটকে মুভ করতে বলো। আজ রাতে এই কোল্ড স্টোরেজ থেকে একটা মেয়েও পাচার হবে না, বরং এখান থেকে জব্বারের পাপের কফিন বের হবে। আকাশ তার সাধারণ ছদ্মবেশটা খুলে ফেললো। গায়ের ময়লা গেঞ্জিটা ছুঁড়ে ফেলে দিয়ে সে তার ব্ল্যাক লেদার জ্যাকেটটা পরে নিল। কোমরে পিস্তল আর হাতে বিশেষ একটা চাকু নিয়ে সে এখন তৈরি। তার চোখে এখন আর সেই শান্ত ভাব নেই, সেখানে জ্বলছে আগ্নেয়গিরি। সে ধীর পায়ে গুদামের প্রধান ফটকের দিকে এগিয়ে গেল। এখন আর কথা হবে না, এখন শুধু বারুদের গন্ধ আর রক্তের হিসাব হবে। কোল্ড স্টোরেজের চারপাশটা এখন শ্মশানের মতো নিস্তব্ধ। কুয়াশার চাদরে ঢাকা অন্ধকার রাতে শুধু পাহারাদারদের বুটজুতার শব্দ শোনা যাচ্ছিল। গুদামের ভেতরে আটকে থাকা মেয়েদের কান্নার আওয়াজ বাইরের ভারী বাতাসের সাথে মিশে যাচ্ছিল।
হঠাৎ করেই গুদামের পেছনের দিকের একটা জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দ হলো। পাহারায় থাকা কালাম, রফিক আর জহির হকচকিয়ে সেদিকে দৌড়ে গেল, কিন্তু তারা যেখানে পৌঁছানোর আগেই অন্ধকার থেকে একটা ছায়া তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আকাশ তার মুখটা একটা কালো কাপড়ে শক্ত করে বেঁধে নিয়েছে, শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছে যা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। সে জানে এখনই নিজের মুখ দেখানো যাবে না। জব্বারের বসের কাছে পৌঁছাতে হলে তাকে আরও কিছুদিন এই রহস্য ধরে রাখতে হবে। আকাশ বিদ্যুৎ গতিতে কালামের ঘাড় ধরে মাটির সাথে আছড়ে ফেলল। রফিক আর জহির তাদের বন্দুক তোলার আগে আকাশ তার হাতের বিশেষ চাকু দিয়ে রফিকের হাতের কবজিতে আঘাত করল। ব্যথায় লোকটার হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ল। জহির কিছু বুঝে ওঠার আগেই আকাশ তার বুকে এক সজোরে লাথি মারল। লোকটা ছিটকে গিয়ে লোহার পিলারের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলল। আকাশ মনে মনে বলল, আজ তোদের কোনো ক্ষমা নেই। নিরপরাধ মেয়েগুলোর চোখের প্রতিটি ফোঁটা পানির হিসাব আমি আজ তোদের রক্ত দিয়ে নেব। জব্বারকে আমি আজ মারব না, কিন্তু ওর এই নরক আমি আজ ধুলো মিশিয়ে দেব। বাইরের শোরগোল শুনে গুদামের ভেতর থেকে আরও একদল সশস্ত্র লোক বেরিয়ে এলো। তাদের নেতৃত্বে ছিল সুলতান আর বাশার। তারা চারদিকে টর্চের আলো ফেলে সেই রহস্যময় শত্রুকে খুঁজতে লাগলো। আকাশ তখন গুদামের ছাদের বিমের ওপর উঠে বসে আছে। সে ওপর থেকে সব লক্ষ্য করছে। তার নড়াচড়া এতটাই নিঃশব্দ যে সুলতান বা বাশার টেরি পাচ্ছে না সে তাদের মাথার উপরেই আছে। কে রে ওখানে? সামনে আয়, সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে থাকিস কেন? আকাশের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে ওপর থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ওদের মাঝখানে। পড়ার সাথে সাথেই সে নিচের দিকে ঘুরে এক চক্কর লাথি মারল, যাতে সুলতান আর তার পাশের দুজন একসাথে মাটিতে লুটিয়ে পড়ল। আকাশ তখন উন্মত্ত বাঘের মতো লড়ছে, তার প্রতিটি থাবা যেন জমদূতের ছোঁয়া। সে বাসারের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ওটা দিয়ে অন্যজনের মাথায় আঘাত করল। লোহার বন্দুকের বাটের আঘাতে লোকটার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো। আকাশের লড়াই করার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোনো মানুষ নয়, বরং এক ধ্বংসকারী শক্তি। সে একের পর এক শয়তানকে পঙ্গু করে দিচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা। গুদামের ভেতর এখন শুধু হাড় ভাঙার মর্মর শব্দ আর আর্তচিৎকার। তিথি আর তার খাঁচার ভেতর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে দেখলো কালো কাপড় পরা একজন মানুষ একাই ডজন ডজন গুন্ডাকে কচু কাটা করছে। তিথি ভাবলো এ কি কোনো মানুষ নাকি স্বয়ং যমরাজ। সবাই মিলে ওকে ঘিরে ধরো, গুলি করো, গুলি করো ওকে। রাশিদের নির্দেশে টিপু আর সোহেল এলোপাথারি গুলি চালাতে শুরু করলো, কিন্তু আকাশ তার বিশেষ বুদ্ধি ব্যবহার করে বড় বড় কাঠের বক্সের আড়ালে লুকালো। সে পকেট থেকে ছোট ছোট ধোয়া তৈরির বোমা বের করে মেঝেতে আছাড় দিল। মুহূর্তের মধ্যে পুরো গুদাম ঘন কালো ধোঁয়ায় ভরে গেল। অন্ধকারের ভেতর টিপু আর সোহেল একে অপরকে দেখতে পাচ্ছে না, কিন্তু আকাশ তার বিশেষ চশমা দিয়ে সব স্পষ্ট দেখছে। আকাশ এবার তার আসল তেজ দেখালো। সে ধোঁয়ার ভেতর থেকে ভূতের মতো বের হয়ে আসছে আর এক একজনকে আঘাত করে আবার হারিয়ে যাচ্ছে। তার হাতের থাবায় যখন কেউ পড়ছে সে আর উঠে দাঁড়াতে পারছে না। আকাশ রাশেদের সামনে গিয়ে দাঁড়ালো। রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে গুলি করতে গেল, কিন্তু আকাশ এক ঝটকায় তার হাত মচকে দিয়ে বন্দুকটা কেড়ে নিল। এরপর রাশেদের বুকে এক বিধ্বংসী লাথি মেরে তাকে দেয়ালের ওপারে পাঠিয়ে দিল। তোদের মালিককে গিয়ে বলিস আকাশ ভাঙতে শুরু করেছে। কালকে সূর্য ওঠার আগেই যেন এই শহর ছেড়ে পালায়, না হলে এই গুদামের মতোই তোদের সবার পরিণতি হবে। গুদামের প্রধান গেটের কাছে রাখা তেলের ড্রামে আকাশ একটা ছোট বোমা লাগিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। আগুনের লেলিহান শিখা পুরো গেটটাকে ঢেকে দিল। আকাশ আগুনের মাঝখান দিয়ে ধীর পায়ে হেঁটে খাঁচাগুলোর দিকে এগিয়ে গেল। সে তার হাতের চাবি দিয়ে এক এক করে সব কটা খাঁচা করে দিল। তিথি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ তিথির খাঁচার সামনে এসে দাঁড়ালো। তিথি দেখল সেই কালো কাপড় পরা মানুষটার চোখে এক অদ্ভুত মায়া। আকাশ তিথির বাঁধন খুলে দিল, কিন্তু কোনো কথা বলল না। সে শুধু ইশারায় সব মেয়েকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে বলল। মেয়েরা কান্নাকাটি করতে করতে প্রাণের ভয়ে বাইরে দাঁড়িয়ে থাকা আকাশের টিমের গাড়ির দিকে দৌড়ে গেল। আকাশ তিথিকে ইশারা করো চলে যাওয়ার জন্য। তিথি যেতে যেতে একবার পেছন ফিরে তাকালো। সে লোকটার পরিচয় জানতে চাইল, কিন্তু আকাশ তখন আবার অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেছে। আজকের কাজটা জব্বারের বসকে কাঁপিয়ে দেবে। সে ভাবছে
সে আড়ালে থেকে সব নিয়ন্ত্রণ করছে। এবার আমি সরাসরি ওর ডেরা একা থানব। জব্বার এখন যখন নিজে দেখবে তার এই আস্তানা ধ্বংস হয়ে গেছে, সে নিশ্চয়ই তার বসের কাছে সাহায্যের জন্য দৌড়াবে, আর আমি ঠিক সেই সুযোগটারই অপেক্ষা করছি। পুরো কোল্ড স্টোরেজ এখন আগুনে জ্বলছে। আকাশের তেজ আর সাহসিকতার চিহ্ন চারিদিকে ছড়িয়ে আছে। মাটিতে সুলতান, বাশার আর রাশেদরা পড়ে কাতরাচ্ছে। আকাশ দূর থেকে আগুনের শিখাটা একবার দেখে নিল। সে তার বাইকে উঠে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে সে রাতের নিস্তব্ধতা চিরে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। কোল্ড স্টোরেজের আগুনের শিখা তখনও দাউ দাউ করে জ্বলছে। আকাশ তার টিমকে ইশারা করল সব মেয়েকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে। তিথি যাওয়ার সময় বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল সেই রহস্যময় মানুষটার দিকে, যে আজ জমদূত হয়ে এসে তাদের জীবন বাঁচালো। আকাশ অন্ধকার রাস্তার এক কোণায় দাঁড়িয়ে জ্বলন্ত গুদামটা দেখছিল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু শরীরের শিরায় শিরায় এখনো যুদ্ধের উত্তেজনা। সে জানতো এই আঘাতটা জব্বারের সহ্য ক্ষমতার বাইরে যাবে। আর ঠিক তাই হলো। জমিদার বাড়ির গোপন কক্ষে জব্বার তখন পাগলের মতো চিৎকার করছে। তার হাতে থাকা ফোনটা বারবার মেঝেতে আছাড় মারছে। রতনা শমশের ভয়ে এক কোণায় কুঁকড়ে দাঁড়িয়ে আছে। তাদের পাচার চক্রের এই আস্তানাটি ছিল তাদের উপার্জনের প্রধান উৎস। সেটা ধ্বংস হওয়া মানে তারা এখন পথে বসে যাওয়া। সব শেষ, আমার সব শেষ হয়ে গেল। জানোয়ারটা আমার চোখের সামনে আমার মেয়েদের ছিনিয়ে নিয়ে গেল, আমার আস্তানা জ্বালিয়ে দিল। আমি আর সহ্য করতে পারছি না। রতন, গাড়ি বের কর। আমি এখনই বসের কাছে যাব। এই অপমান নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। বসকে বলতেই হবে যে এই শত্রু কোনো সাধারণ মানুষ না। জব্বার ভাই, বস কিন্তু এখন মেজাজে নেই। ওনার কাছে যাওয়া মানেই নিজের মৃত্যু ডেকে আনা, কিন্তু আমাদের আর কোনো পথও নেই। জব্বার আর তার সাঙ্গপাঙ্গুরা দ্রুত গাড়িতে উঠে বসল। তারা শহর ছাড়িয়ে বনের ভেতরের এক আলিশান প্রাসাদের দিকে রওনা দিল। আকাশ আগে থেকেই জব্বারের গাড়িতে ট্রাকার লাগিয়ে রেখেছিল। সে তার বাইক নিয়ে অনেকটা দূরত্ব বজায় রেখে তাদের পিছু নিল। আকাশ মনে মনে ভাবছিল আজই সেই রাত যখন গডফাদারদের মুখোশ খুলে পড়বে। সে নিজের বাইকটা বনের এক জায়গায় লুকিয়ে রেখে পায়ে হেঁটে সেই বিশাল প্রাসাদের সীমানায় পৌঁছালো। প্রাসাদটি দেখতে অনেকটা দুর্গের মতো, চারিদিকে সিসিটিভি আর লেজার সিকিউরিটি। আকাশ খুব সাবধানে গাছের আড়াল দিয়ে সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকলো। সে দেখলো জব্বার আর তার সাথীরা একটা বড় হলরুমে ঢুকেছে। আকাশ প্রাসাদের জানালার পাশের একটা কার্নিশ দিয়ে সাবধানে উঠে উকি দিল। তার কানে একটা সোনার যন্ত্র লাগানো ছিল, যা দিয়ে ভেতরের সব কথা সে পরিষ্কার শুনতে পাচ্ছিল। বস, আমাদের মাফ করে দিন। আমরা শয়তানটাকে আটকাতে পারিনি। সে আমাদের কোল্ড স্টোরেজ জ্বালিয়ে দিয়েছে, সব মেয়েকে মুক্ত করে নিয়ে গেছে। বস, আমাদের বাঁচান। হলের অপর প্রান্ত থেকে একটা ভারী চামড়ার চেয়ার ধীরে ধীরে ঘুরে গেল। চেয়ারে বসে থাকা লোকটির হাতে একটা দামি চুরুট, পরনে সাদা পাঞ্জাবি আর কাঁধে একটা শাল। লোকটা যখন তার মুখ সামনে আনলো তখন জানালার ওপাশে থাকা আকাশের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। তার বুক ধক ধক করে উঠল। আকাশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার ভ্রু কুঁচকে গেল, চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে উঠল। কি এত অসম্ভব! এই লোকটাই কি সেই গডফাদার যাকে পুরো শহর সম্মান করে, যার নামে লোকে জয়ধ্বনি দেয়? এ তো আমাদের শহরে অত্যন্ত সম্মানিত সংসদ সদস্য লুৎফুর রহমান এমপি সাহেব, নিজেই অন্ধকার জগতের রাজা। জব্বার, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। আমি বলেছিলাম শহরের আকাশ পরিষ্কার করতে, কিন্তু তুমি আমার পুরো ব্যবসাটাই ধুলোয় মিশিয়ে দিলে। তুমি জানো এই মেয়েদের চালানোর উপর আমার কত বড় প্রজেক্ট নির্ভর করছিল। তুমি আমার 20 বছরের সাজানো বাগান নষ্ট করে দিলে। বস, এই লোকটা মানুষ না। সে একা আমাদের 50 জন লোককে পঙ্গু করে দিয়েছে। সে মুখে কালো কাপড় বেঁধে বাঘের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমরা কিচ্ছু করতে পারিনি। যারা অযোগ্য তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। তোমরা ভেবেছো এই সাদা পাঞ্জাবির আড়ালে আমি কত বড় জানোয়ার হতে পারি, তা তোমরা জানো না। পুরো পুলিশ প্রশাসন আমার পকেটে, আদালত আমার কথাই চলে, আর তোমরা একটা সাধারণ কিংয়ের কাছে হেরে গেলে। লুৎফর রহমান তার টেবিলের ড্রয়ার থেকে একটা পিস্তল বের করল। জব্বার থরথর করে কাঁপতে কাঁপতে তার পায়ের কাছে বসে পড়ল। লুৎফর রহমান হাসল, কিন্তু সেই হাসিতে কোনো দয়া ছিল না। সে জব্বারের কপালে পিস্তল ঠেকালো। আকাশ বাইরে থেকে দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে গেল। যে মানুষটাকে সে সৎ সমাজসেবক হিসেবে জানতো, সে আসলে একজন ঠান্ডা মাথার খুনি। যে কুত্তা কামড় দিতে পারে না তাকে পুষে লাভ নেই। বিদায় জব্বার। একটা নিস্তব্ধ গুড়ির শব্দ হলো। জব্বার ছিটকে মেঝেতে পড়ে গেল।
রতন আর শমশের ভয় চিৎকার করে উঠল, কিন্তু লুৎফর রহমানের চোখের ইশারায় তার বডিগার্ডরা তাদেরও টেনে নিয়ে গেল। লুৎফর রহমান খুব শান্তভাবে তার রুমাল দিয়ে পিস্তলটা মুছতে লাগলো। তার চেহারায় কোনো অপরাধ বোধ নেই। লুৎফর রহমান, আপনার আসল রূপ আজ আমি দেখে ফেলেছি। আপনি সমাজের সামনে দেবতা সাজেন, আর আড়ালে মানুষের জীবন নিয়ে খেলেন। আজ থেকে আপনার পতন শুরু হলো। আমি ভেবেছিলাম জব্বারই আমার শত্রু, কিন্তু এখন দেখছি লড়াইটা হবে এক ভয়ঙ্কর রাঘব বোয়ালের সাথে। আপনি এমপি হন আর মন্ত্রী, আকাশের বিচার থেকে আপনি বাঁচতে পারবেন না। লুৎফর রহমান হঠাৎ জানালার দিকে তাকালো। তার কেন জানি মনে হলো কেউ তাকে দেখছে। আকাশ দ্রুত নিজেকে আড়াল করে নিচে নেমে এলো। তার মাথায় এখন হাজারো পরিকল্পনা ঘুরছে। প্রতিপক্ষ এখন অনেক বেশি শক্তিশালী। লুৎফর রহমানের কাছে ক্ষমতা আছে, পুলিশ আছে, টাকা আছে, কিন্তু আকাশের কাছে আসে সত্য আর অদম্য তেজ। আকাশ বনের অন্ধকার চিরে তার বাইকের দিকে ফিরে গেল। সে জানে আজকের রাতটা কেবল শুরু। এমপি লুৎফর রহমান নিজেকে অজেয় ভাবছেন, কিন্তু আকাশ খুব শীঘ্রই তার এই সিংহাসন ধুলোয় মিশিয়ে দেবে। শহরবাসী কাল সকালে এক নতুন আকাশ দেখবে, যেখানে আসল লড়াইটা হবে মুখোশধারী নেতার সাথে ছদ্মবেশী কিংয়ের। শহর থেকে দূরে একটা গোপন সেফ হাউসে আকাশ তিথিকে নিয়ে এসেছে। তিথি এখনো ভয় আর শারীরিক যন্ত্রণায় কাঁপছে। তার শরীরের আঘাতগুলো এখনো টাটকা। সে এই বাড়ির একটা সোফায় বসেছিল। এমন সময় আকাশ ঘরে ঢুকলো। আকাশ এখন ছদ্মবেশে নেই, তবে তার মুখে এখনো সেই গাম্ভীর্য। তিথি আকাশকে দেখা মাত্রই ঘৃণা আর রাগে ফেটে পড়ল। সে ভেবেছিল আকাশ হয়তো ওই মাফিয়াদেরই একজন। তুমি আবার এখানে কেন এসেছো? ওই নরপশুদের সাথে কাজ করতে তোমার লজ্জা লাগে না? মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে তোমাদের খুব আনন্দ হয়, তাই না? আমাকে বাঁচানোর নাটক করে এখন হয়তো নতুন কোনো ফাঁদ পাচ্ছ। তোমরা সবাই এক, তোমাদের রক্তেই মিশে আছে বেইমানি। আকাশ কোনো কথা বলল না। সে শান্তভাবে তিথির সামনে গিয়ে দাঁড়ালো। তিথি তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকলো। সে ভাবছে আকাশ হয়তো জব্বারের কোনো কর্মচারী, যে এখন নিজের পাল্লা ভারী করতে চাচ্ছে। আকাশ যখন চুপ করে সব শুনছিল, ঠিক তখনই দরজার ওপাশ থেকে আকাশের প্রধান অ্যাসিস্ট্যান্ট আসিফ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। আসিফ তিথির কথাগুলো শুনে আর থাকতে পারল না। চুপ করুন তিথি সাহেব। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? যাকে আপনি তুচ্ছ করছেন, তিনি যদি আজ ওই কোল্ড স্টোরেজে না যেতেন, তবে আপনি এখন বর্ডারের ওপারে কোনো দালালের হাতে বিক্রি হয়ে যেতেন। আপনি যাকে অপমান করছেন, তিনি এই শহরের আসল কিং, আকাশ। তিনি ওদের লোক নন, বরং ওদের বিনাশ করতে একা লড়াই করছেন। আসিফের কথা শুনে তিথি পাথরের মতো স্থির হয়ে গেল। তার চোখের পলক পড়ছে না। সে বড় বড় চোখ করে আকাশের দিকে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছে না যে ওই সাধারণ চাকর সেজে থাকা ছেলেটাই আসলে সেই দুর্ধর্ষ কিং। তিথির গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারল সে অনেক বড় ভুল করে ফেলেছে। তুমি তুমি ওদের লোক নও? তাহলে ওদের আস্তানায় কেন কাজ করছিলে? ওদেরকে ধ্বংস করার জন্য কেন তুমি নিজের জীবন বাজি ধরলে? আমি তো ভেবেছিলাম তুমি জব্বরের ডান হাত। আমি কার লোক আর কেন এটা করছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোমাকে কেন ওরা এত অত্যাচার করে আটকে রেখেছিল। তিথি, এখন তোমার লুকানোর সময় নেই। আমি জানি এই সব কিছুর পেছনে রয়েছে আমাদের শহরের তথাকথিত মানবপর ব্যক্তি এমপি লুৎফর রহমান। তুমি বলো, এই চোর আর খুনের সাথে তোমার কি শত্রুতা? আকাশের মুখে লুৎফুর রহমান নামটা শোনার সাথে সাথে তিথি যেন বিদ্যুৎ পিষ্ট হলো। সে আঁতকে উঠে সোফা থেকে দাঁড়িয়ে পড়ল। তার চেহারায় এক চরম আতঙ্ক ফুটে উঠল। লুৎফুর রহমানের নামটা তার কাছে যেন এক বিভীষিকা। তিথি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝলো আকাশের কাছে লুকানো আর সম্ভব নয়। লুৎফর রহমান কোনো মানুষ নয় আকাশ, সে একটা জানোয়ার। এই শহরের নিচে যে কত মানুষের হাড়গোড় পুঁতে রাখা আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। আমার বাবা ছিল লুৎফর রহমানের ব্যক্তিগত অ্যাকাউন্টেন্ট। বাবা একদিন ভুল করে লুৎফর রহমানের একটা গোপন নথিপত্র দেখে ফেলেছিলেন। সেখানে লেখা ছিল এই শহরে যত বড় বড় প্রজেক্ট হয় তার সিংহভাগ টাকা লুৎফর রহমান বিদেশের ব্যাংকগুলোতে পাচার করে। শুধু তাই নয়, সে ড্রাগস আর নারী পাচারের আন্তর্জাতিক এক সিন্ডিকেটের প্রধান। তার মানে শহরে মাদক ব্যবসার পাচার চক্রের আসল মাস্টারমাইন্ড লুৎফর রহমান। সে কি একাই এটা নিয়ন্ত্রণ করে? না, সে একা নয়, তার পেছনে হাত আছে বড় বড় প্রভাবশালী মানুষের। বাবা যখন প্রতিবাদ করতে চেয়েছিলেন, লুৎফর রহমান নিজে দাঁড়িয়ে থেকে আমার বাবাকে খুন করেছে। আমার চোখের সামনে বাবাকে তিলে তিলে মারা হয়েছে। আর সেই খুনের ভিডিও
আর গোপন দলিলে চিপটা আমার কাছে আছে। ওই চিপটার জন্যই জব্বর আমাকে ধরে নিয়ে গিয়েছিল। লুৎফর রহমান চায় ওই প্রমাণটা নষ্ট করে দিতে, যাতে সে আজীবন দেবতার মুখোশ পরে থাকতে পারে। তুমি জানো না আকাশ, সে আরও ভয়ঙ্কর এক পরিকল্পনা করেছে। সে এই শহরের পুরো যুবক সমাজকে ড্রাগসে ডুবিয়ে দিয়ে একটা বিশাল মাদক কারখানা গড়তে চাইছে। তিথির এই ভয়ঙ্কর কাহিনী শুনে আকাশ একদম বাকরুদ্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি লুৎফর রহমানের শেকড় এত গভীর। সে জানতো যে এই সমাজসেবকের আড়ালে এত পৈশাচিকতা লুকিয়ে আছে। আকাশের চোয়ার শক্ত হয়ে এলো। সে বুঝতে পারলো তার লড়াই এখন কেবল ছোটখাটো গুন্ডাদের সাথে নয়, বরং সরাসরি রাষ্ট্রের এক ক্ষমতাধর দানবের সাথে। তার মানে আমার আড়ালে এই শহরে এত কিছু হয়ে যাচ্ছিল আর আমি টেরই পাইনি। লুৎফর রহমান ভেবেছিল তিনি আইনের উঠতে। তিতে তুমি নিশ্চিত থাকো, এই চিপটা এখন থেকে আমার আমানত। আমি কথা দিচ্ছি, তোমার বাবার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আমি লুৎফর রহমানের থেকে নেব। সে এমপি হোক আর যাই হোক, আকাশের নিচে কোনো পাপই পার পায় না। তিথি আকাশের আত্মবিশ্বাস দেখে একটু আশ্বস্ত হলো, কিন্তু সে জানে লুৎফর রহমান কতটা বিপজ্জনক। আকাশ জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালো। তার মাথায় এখন যুদ্ধের দামামা বাজছে। সে বুঝতে পারছে লুৎফর রহমানকে সরাতে হলে তাকে এক মরণজয়ী খেলায় নামতে হবে। শহরের মানুষ কাল এক অন্য আকাশ দেখবে। সেখানে ন্যায়ের সূর্য উঠবে অন্যায়ের বিনাশ ঘটিয়ে। লুৎফর রহমানের সেই আলিশান প্রাসাদটি আজ এক রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। লুৎফর রহমান তার ড্রয়িং রুমে বসে খুব আয়েশ করে দামি পানীয় পান করছিলেন। তার মনে একটা স্বস্তি ছিল যে জব্বারকে মেরে ফেলার পর সব প্রমাণ মিটে গেছে। কিন্তু হুট করে পুরো প্রাসাদের বিদ্যুৎ চলে গেল। লুৎফর রহমান বিরক্ত হয়ে তার বডিগার্ডকে ডাকতে লাগলেন। ঠিক তখনই অন্ধকার ছিঁড়ে একজোড়া শক্তিশালী হেডলাইটের আলো সরাসরি তার জানালার ওপর পড়ল। একটা কালো জিপ গাড়ি প্রাসাদের সদর দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। লুৎফর রহমান তার দেহরক্ষীদের নিয়ে বাহিরে বেরিয়ে এলেন। তার চোখে মুখে প্রচণ্ড অহংকার আর রাগ। কার এত বড় সহজে আমার বাঘের ডেরায় ঢুকেছে? আমার এই প্রাসাদে ঢোকার মানে হলো সরাসরি কবরে যাওয়ার টিকিট কাটা। সামনে আয়, কে তুই? গাড়ির দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে এলো এক যুবক। তার পরনে কালো লেদার জ্যাকেট, চোখে শান্ত কিন্তু তীক্ষ্ণ চাহনি। লুৎফর রহমান যখন টর্চার আলো সেই যুবকের মুখে ফেললেন, তার হাতের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। লুৎফর রহমানের কপাল কুঁচকে গেল। তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এই সেই ছেলে যে কয়েকদিন আগে তার বাড়িতে সাধারণ এক কর্মচারী সেজে মেঝে মুছেছিল, যার গায়ে তার বডিগার্ডরা লাথি মেরেছিল। তুই তুই সেই নগণ্য কাজের ছেলেটা। তুই এখানে কিভাবে? তার মানে তুই সেই কিং। তুই আমার ঘরের ভেতর বসে আমার সব তথ্য চুরি করেছিস। অবাক হলেন এপি সাহেব? আপনি তাকে তুচ্ছভাবে লাথি মেরেছিলেন। সে যে আপনার সিংহাসন কেড়ে নিতে আসবে তা তো ভাবেননি। আসলে আপনারা ক্ষমতায় অন্ধ হয়ে গেছেন, তাই পায়ের নিচে বালি দেখতে পান না। হ্যাঁ, আমি সেই আকাশ, আমি কিং। আর আজ আপনার এই সাদা পাঞ্জাবের আড়ালে থাকা কালো চরিত্রটা আমি সবার সামনে এনে দেব। লুৎফর রহমান মুহূর্তের মধ্যেই নিজেকে সামনে নিলেন। তার মুখে আবার সেই কুটির হাসি আর অহংকার ফিরে এলো। তিনি ভাবলেন আকাশ এখানে একা এসে মস্ত বড় ভুল করেছে। তার চারদিকে এখন অন্তত 50 জন সশস্ত্র পেশাদার খুনি ঘিরে আছে। লুৎফর রহমান বুক টান করে এক পৈশাচিক হাসি দিলেন। তুই এখানে এসে নিজের মৃত্যু ডেকে এনেছিস ছেলে। তুই হয়তো 2-4টে গুন্ডা মারতে পারিস, কিন্তু তুই কি জানিস আমার ক্ষমতা কত দূর? আমি চাইলে 1 সেকেন্ডে তোকে এই পৃথিবী থেকে গায়েব করে দিতে পারি। আমার ইশারার এই শহর চলে। তুই একটা সামান্য পথের ধুলো ছাড়ার কিছুই না। আমার সামনে অ্যাটিটিউড দেখানোর সাহস করিস না। বডিগার্ডস, একে এখনই শেষ করে দে। লুৎফর রহমানের নির্দেশে তার বডিগার্ডরা বন্দুক তাক করলো আকাশের দিকে, কিন্তু আকাশ এক চুলও লড়ল না। সে খুব ধীর স্থির ভাবে পকেট থেকে একটা রিমোট বের করল। আকাশ সেই রিমোটের একটা বাটন চাপতেই চারপাশের উঁচু দেয়ালের ওপর থেকে লেজার লাইট জ্বলে উঠল। লুৎফর রহমান দেখলেন তার প্রতিটা বডিগার্ডের কপালে এখন লাল রঙের লেজার পয়েন্টার স্থির করা আছে। অর্থাৎ চারপাশের গাছের আড়ালে আকাশের স্নাইপাররা পজিশন নিয়ে নিয়েছে। লুৎফর রহমানের বডিগার্ডরা ভয়ে জমে গেল। তারা বুঝলো ট্রিগার চাপ টিপলেই তাদের মাথা উড়ে যাবে। এমপি সাহেব, আপনার এই সস্তায় কেনা খুনিদের দিয়ে আমাকে ভয় দেখাবেন না।
আপনার ক্ষমতা তো পুলিশের লড়িতে আর গুন্ডাদের অস্ত্রের উপর, আর আমার ক্ষমতা হলো মানুষের দোয়া আর ন্যায়ের উপর। আপনি বলেছিলেন না আমি পথের ধুলো, আর সেই ধুলো দিয়ে আপনার এই প্রাসাদ আমি ঢেকে দেব। তুই ভাবছিস এই কয়েকটা লোক দিয়ে আমাকে আটকে ফেলবি? আমি এমপি, আমি প্রশাসনকে ফোন করলে এখনই সেনাবাহিনী চলে আসবে। তুই আমার সাথে লড়াই করার যোগ্যতা রাখিস না। প্রশাসন? লুৎফুর রহমান সাহেব, আপনার সেই কেনা ডিআইজি আর এসপি সাহেবেরা এখন নিজেদের বাঁচানোর চেষ্টায় ব্যস্ত। আপনার যে গোপন চিপটা তিথির কাছে ছিল সেটার সব ডেটা আমি অলরেডি লাইভ করে দিয়েছি। ইন্টারনেটে এখন আপনার পাচার চক্র আর খুনের ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে। আপনার বাড়ির বাইরে এখন হাজার হাজার সাধারণ মানুষ আর মিডিয়া ঘেরাও করে রেখেছে। আপনার সেই এমপি পাওয়ার এখন ডাস্টবিনে পড়ে আছে। লুৎফুর রহমানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি তার পকেট থেকে ফোন বের করে দ্রুত চেক করলেন। দেখলেন আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল সব জায়গায় তার পৈশাচিকতার প্রমাণ ফাঁস হয়ে গেছে। তার দম্ভ, তার আভিজাত্য এক নিমিষেই ধুলোয় মিশে গেল। তিনি কাঁপতে কাঁপতে আকাশের দিকে তাকালেন। লুৎফুর রহমানের সেই শক্তিশালী ব্যক্তিত্ব এখন একদম ভেঙে পড়েছে। কি হলো সাহেব, কথা বলছেন না কেন? আপনার এই বিশাল পাওয়ার কোথায় গেল? আপনি তো বলেছিলেন আমি তুচ্ছ, অথচ দেখুন আপনার সেই সাজানো বাগান এখন আগুনের গোল্লা হয়ে আপনার উপরেই পড়ছে। আজ থেকে শহরে আপনার কোনো ঠাঁই নেই। আপনি শুধু একজন অপরাধী, একজন খুনি। লুৎফুর রহমান হঠাৎ পাগলের মতো আকাশের দিকে পিস্তল তুলতে গেলেন, কিন্তু আকাশ বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে লুৎফুর রহমানের হাতটা ধরে এমন জোরে চাপ দিল যে হাড় ভাঙার শব্দ পরিষ্কার শোনা গেল। লুৎফুর রহমান ব্যথায় চিৎকার করে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়েন। আকাশ তার চুলের মুঠো ধরে ধরল। লুৎফুর রহমানের যে দম্ভ ছিল আকাশের উপর থেকে কথা বলার, এখন সে নিচ থেকে আকাশের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। যে হাত দিয়ে নিরপরাধ মানুষের রক্ত জড়িয়েছেন, যে হাত দিয়ে সাধারণ মেয়ের সম্মান নিয়ে খেলছেন, আজ সে হাত আর কোনো কাজে আসবে না। আপনার বিচার আমি করব না, আপনার বিচার করবে এই শহরের মানুষ যাদের আপনি ধোঁকা দিয়েছেন। বাইরে থেকে সাধারণ মানুষের স্লোগান শোনা যাচ্ছে। লুৎফুর রহমান বুঝতে পারলেন তার সব শেষ। আকাশ তাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। লুৎফুর রহমান এখন মাটির ওপর পড়ে আছেন, ঠিক যেভাবে আকাশকে তিনি একবার ফেলে দিয়েছিলেন। ক্ষমতারই পতন তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আকাশ শান্তভাবে আকাশের দিকে তাকালো। অন্ধকার রাতটা কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তিথি, আমি আমার কথা রেখেছি। তোমার বাবার খুনি আজ তার পাপের ফল পাচ্ছে। এই শহর আজ থেকে এক নতুন বুড়ের দেখা পাবে। পুলিশ বাহিনীর গাড়িগুলো সাইরেন বাজিয়ে ভেতরে ঢুকতে শুরু করলো। তারা লুৎফুর রহমানকে হাত করা পরালো। আকাশ তার গাড়ির দিকে হাঁটা দিল। সে জানে লড়াই এখনো অনেক বাকি, কিন্তু আজকের এই জয়টা ছিল অন্ধকারের বিরুদ্ধে আলোর। লুৎফুর রহমান কাঁদতে কাঁদতে পুলিশের গাড়িতে উঠছেন, আর আকাশ তার জয়যাত্রার পথে এগিয়ে গেল। লুৎফুর রহমানের পতনের পর পুরো শহরে যেন এক বিশাল উৎসবের আমেজ নেমে এসেছে। যে মানুষটি এতদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সে আজ শ্রীঘরে। শহরবাসী এতদিনে বুক ভরে শ্বাস নিতে পারছে, কিন্তু এই সব কিছুর আড়ালে যে মানুষটি একা লড়াই করে এই জয় ছিনিয়ে এনেছে সে এখনো প্রচারের আলো থেকে দূরে। আকাশ এখন তার আস্তানার ছাদে দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধ আলো দেখছে। তার চেহারায় এক প্রশান্তি, কিন্তু চোখের সেই তেজ এখনো কমেনি। লুৎফুর রহমানের সব দামি সম্পদ আর জমি এখন সরকারের কবজায়, আর আকাশ নিজের প্রভাব খাটিয়ে সেই সব সম্পত্তিতে বড় বড় এতিমখানা আর হাসপাতাল করার ব্যবস্থা করে দিয়েছে। এই শহরে এখন আকাশের কথার উপরে কথা বলার সাহস কারণ নেই। এমনকি বড় বড় পুলিশ অফিসাররাও আকাশের কাছে এসে মাথা নিচু করে পরামর্শ নিয়ে যায়। কিছুক্ষণ পর আকাশ গেল তিথির কাছে। তিথি এখন লুৎফুর রহমানের সেই পুরনো কারাগার থেকে মুক্ত হয়ে আকাশের একটি নিরিবিলি গেস্ট হাউসে আছে। তাকে উদ্ধার করার পর তিথির শারীরিক ক্ষত শুকিয়ে গেলেও মনের ভেতরে শূন্যতা কাটেনি। তার বাবা নেই, পরিবার নেই, থাকার মতো কোনো ঘর নেই। আকাশ যখন তিথির ঘরে ঢুকলো তখন দেখলো তিথি জানালার পাশে একা দাঁড়িয়ে চোখে জল ফেলছে। আকাশের উপস্থিতি টের পেয়ে তিথি দ্রুত চোখের পানি মুছে ফেলল। তিথি, এখন তো সব ভয় কেটে গেছে। লুৎফুর রহমান আর কোনোদিনও এই শহরে ফিরতে পারবে না। ও সব শঙ্কবাঙ্গর এখন জেলে। তুমি এখন একদম মুক্ত। এখন থেকে তুমি যেখানে খুশি যেতে পারো, তোমার স্বপ্নগুলো নতুন করে সাজাতে পারো। আকাশের কথা শুনে তিথি একটা ম্লান হাসি দিল।
তার চোখে এক বিষণ্ণতা ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে চোখ নামিয়ে নিল। মুক্ত হয়ে আমি কোথায় যাব আকাশ? আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মারা যাওয়ার পর এই দুনিয়া আমার আপন বলতে আর কেউ অবশিষ্ট নেই। লুৎফর রহমান আমাদের ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে। আজ আমি মুক্ত ঠিকই, কিন্তু আমার কোনো ঠিকানা নেই। আমাকে দেখাশোনার করার মতো বা ভালোবাসার মতো এই পৃথিবীতে কোনো লোক নেই। আমি এখন সম্পূর্ণ একা। তিথির এই কথা শুনে আকাশ স্তব্ধ হয়ে গেল না, বরং তার মুখে এক দৃঢ় প্রতিজ্ঞার ছাপ ফুটে উঠল। সে ধীর পায়ে তিথির সামনে গিয়ে দাঁড়ালো। আকাশের চারদিকে এখন হাজার হাজার কোটি টাকার প্রভাব। শত শত বিশ্বস্ত বডিগার্ড তার ইশারার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে। যে মানুষটি পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা, সে আজ একজন অসহায় মেয়ের সামনে দাঁড়িয়ে নিজের দাপট নয়, নিজের কোমলতা প্রকাশ করল। আকাশ তিথির চোখের দিকে তাকিয়ে গম্ভীর অথচ আশ্বস্ত করার মতো গলায় বলল, তিথি, কেন বলছো তোমার কেউ নেই? যতক্ষণ এই আকাশ তোমার মাথার উপরে আছে ততক্ষণ তুমি নিজেকে একা ভাববে না। তুমি কি ভেবেছো আমি তোমাকে শুধু উদ্ধার করতে এসেছিলাম? এই শহরের মানুষ আমাকে ভয় পায়, কেউ সম্মান করে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার ঠিকানা হবে আমার এই বিশাল রাজপ্রাসাদ। কে নেই তোমার? আমি আকাশ আছি তোমার পাশে। লুৎফর রহমান তো কেবল তোমার ঘর গেড়েছিল। আমি তোমাকে এক নতুন পৃথিবী দেব। আজ থেকে শহরের প্রতিটি মানুষ জানবে যে তৃতীয় আকাশের সবচেয়ে কাছের মানুষ, আর তাকে ছোঁয়ার সাহস এই দুনিয়ার কারো হবে না। আকাশের কথাগুলো তিথির কানে যেন কোনো দৈব বাণীর মতো শোনালো। সে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। যে মানুষটি একাই পুরো মাফিয়া সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে, সে তাকে আশ্রয় দিতে চাইছে। আকাশের এই প্রভাব আর ক্ষমতার পেছনে যে এক বিশাল ভালোবাসার পাহাড় লুকিয়েছিল, তা তিথি আজ প্রথম অনুভব করল। আকাশের কণ্ঠস্বরে এক ধরনের রাজকীয় দাপট ছিল, যা বলে দিয়েছিল যে সে যা বলেছে তাই হবে। আসিফ, রাহুল, ভেতরে এসো। আকাশের ডাক শুনে মুহূর্তের মধ্যেই তার প্রধান দুই সহযোগী আসিফ আর রাহুল ঘরে প্রবেশ করে মাথা নিচু করে দাঁড়ালো। আকাশের সামনে তারা সবসময় অনুগত। শোনো, আজ থেকে তিথি এই প্রাসাদের মালকিন। ওর কোনো কিছুর জন্য কমতি না হয়। শহরের সবচেয়ে বড় বড় আইনজীবীদের ডাকো। তিথির বাবার নামে থাকা সব সম্পত্তি উদ্ধার করে ওর নামে লিখে দাও। আর শোনো, আজ থেকে তিথির নিরাপত্তায় 100 জন স্পেশাল কমান্ডো থাকবে। তিথি যেখানে যাবে আকাশের ছায়া সেখানে থাকবে। কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস করে, তবে তার চোখ আমি নিজে উপড়ে ফেলবো। বুঝেছ? জি বস, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিথি বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সে দেখল আকাশের প্রভাব কতদূর। এক নিমিষেই তার জীবনের সব অনিশ্চয়তা কেটে গেল। আকাশের ব্যক্তিত্বে এমন এক জাদু ছিল যে তিথি নিজেকে খুব নিরাপদ বোধ করতে লাগলো। সে বুঝতে পারল আকাশ কেবল এই শহরের কিং নয়, সে এক মস্ত বড় হৃদয়ের মানুষ। তিথি ধীর পায়ে আকাশের কাছে এগিয়ে গেল। তুমি আমার জন্য এত কিছু কেন করছো আকাশ? আমি তো সামান্য একটা মেয়ে। কারণ তুমি মিথ্যের বিরুদ্ধে লড়তে চেয়েছিলে, আর আকাশ সবসময় সত্যের পক্ষ নেই। আজ থেকে আমরা দুজনে মিলে এই শহরটাকে আবার সুন্দর করে গড়ে তুলব। কোনো লুৎফর রহমান আর জন্ম নিতে পারবে না। তুমি আর একা নও তিথি, আকাশ তোমার চিরস্থায়ী সাথী। বাইরে তখন ভোরের সূর্য পূর্ণিমার আলোর মতো উজ্জ্বল হয়ে ফুটেছে। আকাশের আস্তানার সামনে দাঁড়িয়ে থাকা শত শত কালো গাড়ি আর সশস্ত্র বাহিনী তাদের কিংকে স্যালুট জানানোর জন্য প্রস্তুত। আকাশ আর তিথি একসাথে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে হাজার হাজার মানুষ আকাশকে এক নজর দেখার জন্য ভিড় করেছে। আকাশ হাত নেড়ে তাদের অভিবাদন জানালো। পুরো শহর আজ রাজপথে নেমে এসেছে তাদের আসল হিরোকে বরণ করে নিতে। আকাশের দাপট, তার ক্ষমতা আর তার ন্যায় বিচারের গল্প এই শহরের প্রতিটি গলিতে আজীবন লেখা থাকবে। আর তিথি আজ থেকে আর সেই ভীত মেয়েটি নয়, সে হলো এই শহরের সবচাইতে ক্ষমতাধর মানুষের আকাশের অনুপ্রেরণা। অন্ধকারের সমাপ্তি ঘটে এক নতুন ভোরের সূচনা হলো। মাফিয়া কিংদের শহরে এখন শান্ত, কারণ সেখানে রাজত্ব করছে ন্যায়ের প্রতীক আকাশ। আসিফ, সব প্রস্তুতি শেষ তো? শহরে বড় বড় মানুষরা কি আসতে শুরু করেছে? আকাশ তার বিশাল প্রাসাদের বারান্দায় দামি কালো শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। তার নিচে শত শত বিশ্বস্ত লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বসের নির্দেশের অপেক্ষায়। আকাশ তার চিরচেনা আত্মবিশ্বাসের সাথে চারপাশটা পরখ করে নিচ্ছে। জি বস, সব প্রস্তুতি একদম ঠিকঠাক। বড় বড় মেহমানরা চলে এসেছেন, আর মিডিয়া বাইরে ভিড় করছে আপনাকে এক নজর দেখার জন্য।
তবে আপনার নির্দেশ ছাড়া কাউকেই সীমানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আসিফ আর রাহুল আকাশের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে আজ খুশির জল, কারণ তাদের প্রিয় বস আজ এক নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন। আজ মিডিয়া বা ক্ষমতার কোনো দাপট দেখতে চাই না। আজ আমি কেবল একজন সাধারণ মানুষ হিসেবে আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই। তিথি, তৈরি তো? আকাশ ধীর পায়ে প্রাসাদের সাজানো হলের দিকে এগিয়ে গেল। পুরো বাড়িটা আজ দামি সুগন্ধি আর তাজা ফুলের গন্ধে ভরে আছে, যা যে কাউকে মুগ্ধ করবে। জি বস, তিথি ম্যাডাম তৈরি। আজ তাকে দেখতে যেন ঠিক স্বর্গের অপ্সরার মতন লাগছে। শহরের সাধারণ মানুষও খবর পেয়েছে যে আপনি তিথি ম্যাডামের দায়িত্ব নিচ্ছেন। তারা বাইরে আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে। রাহুল সম্মানের সাথে দরজা খুলে দিল যাতে আকাশ ভেতরে ঢুকতে পারে। সবাই অধীর আগ্রহে এই বিশেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। তিথি, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার আর কোনো ভয় নেই। আমি তোমাকে বলেছিলাম তোমার দেখাশোনার জন্য আমি আছি। আজ সবার সামনে আমি সেই অধিকারটা একদম পাকাপোক্ত করতে চাই। তুমি কি সারা জীবনের জন্য এই আকাশের ছায়ায় থাকতে রাজি? তিথি লাল বেনারসি শাড়ি পরে জানালার পাশে দাঁড়িয়েছিল। আকাশের কথা শুনে সে যখন ঘুরে দাঁড়ালো তখন তার লাজুক হাসি দেখে আকাশের মনটা শান্ত হয়ে গেল। আকাশ, তুমি যখন আমাকে ওই অন্ধকার ঘর থেকে বের করছিলে, সেই দিনই আমি আমার মন তোমাকে দিয়ে দিয়েছি। তুমি আমার কাছে শুধু একজন উদ্ধারকর্তা নও, তুমি আমার সবটুকু। এই আকাশের নিচে আমি আজীবন তোমার ছায়া হয়ে থাকতে চাই। তিথি আবেগপ্রবণ হয়ে আকাশের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার বাবার মৃত্যুর পর সে আজ প্রথম নিজেকে সম্পূর্ণ নিরাপদ আর সুখী মনে করছে। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। আসিফ আর রাহুল সাক্ষী হিসেবে থাকবে। ঘরোয়া পরিবেশে সবার উপস্থিতিতে আকাশ আর তিথির বিয়ে সম্পন্ন হলো। যে মানুষটি পুরো শহরকে শাসন করে সে আজ তিথির পাশে একদম নম্র হয়ে বসে পড়ল। বিয়ের কাজ শেষ করে আকাশ তিথির হাত ধরে বারান্দায় এসে দাঁড়ালো। শোনো শহরবাসী, আজ থেকে এই শহর অপরাধ মুক্ত। লুৎফর রহমানের মতো আর কোনো জানোয়ার যদি এখানে মাথা তুলে দাঁড়াতে চায়, তবে মনে রেখো আকাশ এখনো বেঁচে আছে। আর এই তিথি শুধু আমার স্ত্রী নয়, ও এই শহরের মানুষের আস্থার প্রতীক। যে হাত তিথির দিকে উঠবে সেই হাত আমি নিজেই ঘুরিয়ে দেব। আকাশের দাপুটে গম্ভীর গলার এই ঘোষণা শুনে পুরো এলাকা কেঁপে উঠল। নিচে উপস্থিত হাজার হাজার মানুষ সমস্বরে চিৎকার করে উঠল, আকাশ ভাই জিন্দাবাদ, কিং জিন্দাবাদ। তুমি আমার জন্য যা করেছো আকাশ, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি এই শহরের সত্যিকারের রক্ষাকর্তা। তিথি আকাশের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রাতের আকাশে তখন হাজার হাজার আতশবাজি ফুটে শহরকে আলোকিত করে দিচ্ছিল, যা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করল। ধন্যবাদ দেওয়ার কিছু নেই দিদি। আজ থেকে আমরা দুজন মিলে এই শহরটাকে একটা শান্তির জায়গা বানাবো। অন্ধকার কেটে গেছে, এখন শুধু আমাদের একসাথে পথ চলার পালা। আকাশ তিথির হাত শক্ত করে ধরে ভোরের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো। এভাবেই শেষ হলো মাফিয়া কিংদের শহরে থাকা ছেলেটির এক দুর্ধর্ষ ও প্রেমময় জয়যাত্রা। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটি কেমন লাগলো ও নেক্সট কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।